আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? তোমাদের ইংরেজির কবিতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন। তো তোমাদের সেই প্রশ্নগুলাকে সমাধান করার জন্য কিন্তু আজকের এই ক্লাসটাতে আমি চলে এসেছি। তোমরা কেমন আছো? এবং কে কোথা থেকে জয়েন করছো? খুব তাড়াতাড়ি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। প্লাস নিজের বন্ধুদেরকে একটু ইনভাইট করে ফেলো যে আজকে কিন্তু তোমাদের কবিতা নিয়ে সকল প্রশ্নের সমাধান দিতে আপু চলে এসেছে। সো সেই সমাধান নিতে হলে আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং অবশ্যই জয়েন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হাই, গুড ইভিনিং। ইয়েস, ফ্রেন্ডসদেরকেও জানাও যে দেখি আপুর ক্লাসটাতে আজকে কতটা মজা হয় এবং কতটা এনজয় করে আমরা ক্লাসটা করতে পারি। যেহেতু কবিতা থেকে প্রশ্ন উত্তর আমাদের কাছে একটা ভূতের বাচ্চার নাম, আমরা ভীষণ ভয় পাই ওটাকে, সেহেতু এই প্রবলেমটা সলভ করার জন্য আজকের এই ক্লাসটা। হ্যালো, আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমরা কেমন আছো বলে ফেলো। ইয়েস, ওকে। আছি আপু, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমরা প্লিজ বলে ফেলো এবং জয়েন করে ফেলো। ওকে, নিজেরা তো জয়েন করবাই, ফ্রেন্ডদেরকেও একটু ডাক দিয়ে ফেলো যে আপুর ক্লাসটা শুরু হয়ে গিয়েছে এন্ড আমাদেরকে অবশ্যই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। এন্ড বই খাতা নিয়ে চলে আসো প্লিজ, এটা কিন্তু মাস্ট হ্যাভ। বই খাতা নিয়ে চলে আসো। যদি কারো কাছে মনে হয় ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, শেয়ার করে ফেলো নিজেদের টাইমলাইনে সো দ্যাট তোমরা একেবারে এটা না ভুলো এবং তোমাদের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যদি এরকম কোনো গাইডলাইন প্রয়োজন হয় সেটার জন্য তুমি নিতে পারো। হ্যালো ঐশী আমাকে বলেছে উনি সিলেট থেকে জয়েন করেছেন, বাগেরহাট থেকে আছেন, শরীয়তপুর থেকে আছেন, ডেমরা থেকে আসছেন। ওকে, ঢাকা থেকে অনেক মানুষ আছেন, লক্ষ্মীপুর থেকে আছেন। হ্যালো টু এভরিওয়ান। হ্যাঁ, আমি জানি পোয়েম অনেক কঠিন এবং এই কঠিন লাগাটাকে কিভাবে সহজ করা যায় আজকে আমি ওই টার্গেটটা নিয়ে এসেছি। আই নো এটাকে 100% সহজ করাটা একটু কঠিন হয়ে যাবে as it's a literature topic, but I believe I can do that a little bit at least. Yes, একটু কঠিন, I know, বাট একটু কঠিন হলেও এটা কিন্তু আমরা সলভ করতে পারবো। এতটাও কঠিন না যে আমরা একদমই পারবো না। There is nothing impossible in our life, right? আপু কম্পোজিশনের ক্লাস কিন্তু গত ক্লাসে হয়ে গিয়েছে, দ্য লাস্ট ক্লাস ওয়াজ অ্যাবাউট ইট, সো প্লিজ ওই ক্লাসটা দেখে নিও। ওকে, জি রাইটিং পার্টের ক্লাস হয়ে গিয়েছে, গত ক্লাসটা রাইটিং পার্টের ছিল। সো যারা রাইটিং পার্টের ক্লাসেস মিস করেছো তারা ঠিক আগের ক্লাসটা দেখে নিও, তোমরা কিন্তু তোমাদের এই ক্লাস 6 to 8 এর গ্রুপটাতে পেয়ে যাবা। এছাড়াও তুমি হচ্ছে ক্লাস 6 to 10 এর গ্রুপেও পাবা, আর ইউটিউবে আছে, সো ইউটিউবেও তোমরা দেখতে পারো, ওইভাবে কিন্তু তুমি পেয়ে যাবা। ওকে, আমরা আর 1 মিনিট সময় নিব, তারপরে আমরা চলে যাব ডিরেক্টলি আমাদের ক্লাসে। তো ততক্ষণে তোমরা নিজেরাও জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকেও ডাকো, আমিও দেখি। আমি কোন ডিস্ট্রিক্টে? আমি এই মুহূর্তে ঢাকায় আছি, ঢাকা থেকে নিচ্ছি ক্লাস। আই ক্যান সে আই এম জয়নিং ফ্রম ঢাকা অ্যান্ড টু বি ভেরি স্পেসিফিক মহাখালী। রাইটিং পার্টের ক্লাস কোথায় পাবেন? রাইটিং পার্টের ক্লাস পাবেন ক্লাস 6 to 8 এর গ্রুপে ইউটিউবে এবং ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্ট এই গ্রুপটাতে। সবগুলো গ্রুপেই আমাদের ক্লাসগুলো হয়েছিল, সো আপনি ওখানে চেক করলে পেয়ে যাবেন। এটা ছিল 15 তারিখের ক্লাস, অর্থাৎ 3 দিন আগের ক্লাস, সেইভাবে ক্লাসটা দেখে নিন। চেঞ্জিং সেন্টেন্সেরও কিন্তু ক্লাস হয়েছে আপু, চেঞ্জিং সেন্টেন্সের কিভাবে কি রুলস মনে রাখতে হবে সেটার ক্লাস হয়ে গিয়েছে, সো সেই ক্লাসটাও দেখে নিবে। এটা গত ক্লাসের আগের ক্লাস ছিল। সিরিজে মানে পুরো সিরিজে আমরা ইংলিশের সবগুলো টপিকই তোমাদের কাছে ভেঙে ভেঙে বিশ্লেষণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তাই তোমরা একটু আমাদের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে সেগুলো রেকর্ডেড ভার্সনগুলো দেখে নিও যদি কিনা তোমাদের কোনো রকমের প্রবলেম হয়। এছাড়া কিন্তু পিন কমেন্টে আপু একটা লিংক আছে, যেই লিংকে তোমরা বৃত্তি পরীক্ষার সাজেশন এবং ক্লাসের রেকর্ডিং দেখতে পারবা। সো এটা একটা ফ্রি কোর্সের লিংক, প্লিজ একটু কমেন্টটা চেক করে নাও সো দ্যাট তোমরা পেয়ে যাও ওই লিংকটা, ঠিক আছে? অলরাইট, তাহলে কি আমরা ক্লাসে চলে যাব? সবাই কি খাতা কলম নিয়ে রেডি? সবাই কি খাতা কলম নিয়ে রেডি কিনা একটু তাড়াতাড়ি বলো। আমি আপু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তোমরা একটু তাড়াতাড়ি বলো তো ক্লাস খাতা কলম নিয়ে তোমরা রেডি কিনা।
ওকে, ঠিক আছে, রেডি। চলো ক্লাসে যাই। আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেনস ফ্রম দ্য পোয়েম। ফান ফ্যাক্ট, পোয়েমটা কিন্তু আমাদের উল্লেখ করা থাকে না। যেহেতু আমাদের পোয়েম উল্লেখ করা থাকে না এবং বইয়ে আমাদের যতগুলো পোয়েম আছে সবগুলো থেকেই প্রশ্ন আসতে পারে, সো কোয়েশ্চেনটা মিক্সড হবে। এই কাজটাই আমাদেরকে একটু মাথায় রাখতে হবে আপু, যে আমাদের কোয়েশ্চেনটা মিক্সড আকারে আসবে এবং কবিতা কিন্তু উল্লেখ করা নাই থাকতে পারে। যেহেতু এখনো পর্যন্ত আমরা কবিতা উল্লেখ করা কোয়েশ্চেন পাইনি, সো বৃত্তি পরীক্ষায় উল্লেখ করা থাকবে কি থাকবে না এটার এখনো পর্যন্ত আমাদের কাছে গ্যারান্টি নেই। সো আমরা সবচেয়ে কঠিন পদ্ধতিটাতে আসলে যাব, আমরা কবিতা উল্লেখ করা থাকবে না এই সিস্টেমে আসলে আমরা একটা পড়াশোনা করব। যদি বাই এনি চান্স পরীক্ষায় উল্লেখ করা থাকে তাহলে তো একদম সোনায় সোহাগা, বাট যতটুকু আমরা জেনেছি কবিতা কিন্তু উল্লেখ করা থাকে না। সো अगेन যারা আমাকে চিনো না তাদেরকে একটু জানিয়ে দিই, আমার নাম ইফাত খলিল ইকরা, আমার পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তোমাদের সাথে আজকে 2 বছর হতে চলেছে এবং সর্বমোট 3 বছরের পড়ানোর অভিজ্ঞতা নিয়ে আমি আজকে তোমাদের সামনে আছি। তোমাদের আরো কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাসে শেষে করবা, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডায়লগ স্টোরি সাজেশন কিন্তু অলরেডি কোর্সে আছে আপু, সো কোর্সটা তোমাকে একটু ফলো করতে হবে। এবং অ্যাবাউট দিস ওয়ান, আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় কি হতো, 8টা প্রশ্ন আসতো, তাই না আপু? 8টা প্রশ্ন থেকে আমাদেরকে 5টা লিখতে হতো, সো 3টা আমার কাছে অপশন থাকতো। এখন একটু চেঞ্জ হয়েছে, অপশন 3টা ঠিকই আছে, কিন্তু আমাদের এখন প্রশ্ন আসবে সর্বমোট 60টা এবং 60টা প্রশ্ন থেকে আমাদেরকে 4টা প্রশ্নের উত্তর করতে হবে। যেহেতু 60টা প্রশ্ন থেকে 4টা প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে, সো একটা কোশ্চেনের প্যারা আমাদের কমে গেল এবং আমাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু সেমই থাকছে, মানে 3টা কোশ্চেনের আমাদের যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা ঠিকই থাকছে, মানবন্টনও কাছাকাছি একই রকম থাকছে। এই মানে আমরা কিন্তু 4টা প্রশ্নের জন্য 2 নাম্বার করে পাচ্ছি, কাছাকাছি বলতে একই থাকছে। আগে আমরা 10 পেতাম সর্বমোট, এখন আমরা 8 পাবো, কিন্তু আমার কোশ্চেন সংখ্যা যেহেতু কমে গেছে, অতএব আমার তো আসলে বড় করে বলার মতো কিছু নাই। আপু সবগুলা পোয়েম ইম্পর্টেন্ট, তুমি এখানে বলতে পারবা না যে একটা স্পেসিফিক পোয়েম থেকে আসবে, কারণ মিক্স করে আসবে। 7টা প্রশ্ন 7টা পোয়েম থেকে আসতে পারে। সো তুমি যদি এটা চিন্তা করো আপু যে আমি একটা স্পেসিফিক পোয়েমকে বাদ দিব, সেখানে কিন্তু তুমি ধরা খাবা, দেখা যাবে যে তোমার ওই একটা পোয়েম থেকে 2টা 3টা প্রশ্ন আসতে পারে। আর যেহেতু আমার কাছে অপশনটা একটু খুবই কম, যেহেতু অপশনটা কম, তাই আমরা চেষ্টা করব যে আমরা সবগুলা পোয়েমই ভালোভাবে পড়ে যাব। নর্মাল এক্সামে কোশ্চেন থেকে না বুঝি না। আপু ক্লাস 9-এও কি পোয়েম থেকে প্রশ্ন আসবে? হ্যাঁ আসবে তো, ওদেরও আছে, বইয়ে আছে 9টা পোয়েম। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, বইয়ে 9টা আছে। এবার ধরো এর মধ্যে থেকে ওরা চুজ করলো যে আমি 7টা পোয়েম থেকে 7টা প্রশ্ন দিব, তখন আমরা কি করব? এই জন্য আপু সবগুলা পড়বো, 9টা মাত্র কবিতা তো আমরা 9টা কবিতাই পড়ে ফেলবো। সো চলো আমরা দেখি, অ্যানসারিং দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দি পোয়েমস ইউ হ্যাভ রেড ইন ইউর টেক্সট বুক। জিনিসটা খেয়াল করো, তুমি যে কয়টা বই থেকে পোয়েম পড়েছো সেখান থেকে পড়তে বলেছে, আমাকে কিন্তু বলে নাই যে আমি একটা স্পেসিফিক পোয়েম থেকে অ্যান্সার করবো, রাইট? এবং সব সময় দেখবা যে তোমার পোয়েমের নামটা উল্লেখ নাই, নট ইন এভরি কোয়েশ্চেন। তুমি প্রশ্ন করলে বুঝতে পারবা যে আচ্ছা এটা এই পোয়েম হতে পারে বা এটা ওই পোয়েম হতে পারে, কিন্তু পোয়েমের মধ্যেই লেখা থাকবে এটা জরুরি না। সো আমরা একটু কোয়েশ্চেনের দিকে চলে যাই। আমার কাছে আজকে বেশ কিছু প্রশ্ন আছে, তো সবগুলো প্রশ্ন তুমি এখানে প্র্যাকটিস করতে পারবা আপু, এবং এই প্র্যাকটিসের কোয়েশ্চেনগুলো তুমি একটু নোট ডাউন করে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ইন দ্যাট কেস তুমি এই কয়টা কোয়েশ্চেনের প্রিপারেশন কিন্তু ডান করে ফেলতে পারো। হু নো, যেখান থেকেও কোনোটা কমন পড়ে যায়, কারণ আমাদের তো পোয়েম থেকে যে কোনো প্রশ্নই আসতে পারে, তাই না? সো প্রথম প্রশ্নটা হচ্ছে ইন আ লিটল প্ল্যান্ট, তাহলে এটা কোনটা? আ লিটল প্ল্যান্ট যে কবিতাটা আছে সেই কবিতা থেকে। What is the poetic device used in describing the voice of the raindrop bright? মানে voice of the raindrops bright, ওখান থেকে আমাকে অ্যান্সার করতে হবে, এবং এটা লিটল প্ল্যান্ট কবিতা থেকে বলা হয়েছে। পোয়েটিক ডিভাইস মানে কবিতার কোন অংশটা দিয়ে আসলে বা কোন এলিমেন্ট দিয়ে এটা লেখা হয়েছে। অ্যান্সারটা কি হতে পারে আপু? অ্যান্সারটা হচ্ছে পার্সনিফিকেশন, মানে কথা বলা। কিছু কোয়েশ্চেন এরকম কঠিন আসতে পারে আপু, আনফরচুনেটলি আমরা যতটা দেখেছি যে এই ধরনের প্রশ্ন থিম নিয়ে আলোচনা করা, কোন ধরনের লিটারেরি ডিভাইসেস ইউজ করা হয়েছে, এটা থিমেটিক ডিসকাশন কি হতে পারে, এই ধরনের
খুবই কঠিন কঠিন জিনিসগুলো আসলে পোয়েমের মধ্যে চলে আসে। তো আমি চেষ্টা করেছি সবচেয়ে কঠিন গুলা বেছে তোমাদের জন্য নিয়ে আসার, সো দ্যাট সবচেয়ে কঠিন গুলার প্রিপারেশন যদি তোমাদের থাকে তাহলে বাকিগুলো তোমার জন্য ইজি হবে। সো পার্সনিফিকেশন মানে হচ্ছে যখন কোনো কবিতায় কোনো একটা বস্তু কথা বলে, ঠিক আছে, বস্তু বা প্রাণী বা উদ্ভিদ বা যেটাই হোক না কেন সেটা কথা বলে, মানুষ বাদে অন্য কিছু যদি কথা বলে তখন সেটা পার্সনিফিকেশন, মানে সে পার্সন হিসেবে কথা বলার চেষ্টা করে। সো যদি তোমার এরকম কোনো প্রশ্ন আসে যে কবিতার মধ্যে রেইনড্রপ কি বলতে চেয়েছে বা কোন লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে, তখন তুমি বুঝতে পারবা এটার অ্যান্সার হবে পার্সনিফিকেশন। তার মানে যেখানে ওই রেইন ড্রপস বা বৃষ্টির ফোঁটাগুলো আসলে হিউম্যান কোয়ালিটিতে ভয়েস হিসাবে প্লান্টের সাথে কথা বলেছে। রেইন ড্রপস কি বলেছে, বলেছে যে তুমি গ্রো করো, উপর থেকে উঠে আসো, তাই না? সো এই যে গ্রো করো, উঠে আসো, এটা হচ্ছে তোমার পার্সনিফিকেশন। আমি সুযোগ দিব আপু এসএস নেওয়ার, আমরা দুইটা কোশ্চেন নিয়ে আসছি, আগে কোশ্চেনটা শেষ করি, তাই না? সো এইটা হচ্ছে তোমার পার্সনিফিকেশন, মাথায় রাখতে পারো যে ভয়েস অফ দি রেইন ড্রপ এটা একটা পার্সনিফিকেশন। খেয়াল রাখো যারা ছোট্ট করে নোট নিবা তারা নোট নিতে পারো, আ লিটল প্ল্যান্ট থেকে ভয়েস অফ দি রেইন ড্রপ হচ্ছে পার্সনিফিকেশন। ওকে, ঠিক আছে, আমি সাইড দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। সকল কবিতার সামারি যদি চাও ফায়াজ তাহলে এটা একটু কঠিন হয়ে যাবে। আই এম ট্রাইং যে কয়টা দেওয়া যায় আর কি আসলে। এক্স্যাক্টলি, লিটল প্ল্যান্ট একটু ইজিয়ার, এজন্য এটা কঠিন, সব কঠিন কঠিন একটা যদি প্রশ্ন দিয়ে ফেলে তাহলে কিন্তু আমরা একটু প্রবলেম পড়বো। ওকে ডান, চলো আমরা এবার পরের কোয়েশ্চেনে চলে যাই। দ্য চিলড্রেন্স সং, এইটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কবিতা, এটা সবচেয়ে বড় কবিতাগুলোর মধ্যে একটা এবং এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কবিতা। কবিতা itself is very difficult, this poem itself is very difficult, so we need to actually figure out how to answer this question। অর্থাৎ ওই চিলড্রেন সং, দ্য চিলড্রেন সং থেকে কিভাবে আমি অ্যান্সার করব সেটা কিন্তু আমাকে একটু বেশি মনোযোগ দিয়ে আসলে চেষ্টা করতে হবে আপু। দ্য চিলড্রেন সং প্লেডস বা আসলে কি বলে থাকে, লাভ অ্যান্ড toil in the years to be and is written by Rudyard Kipling. What implied societal context is pledge usually associated with? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে একদম কবিতার লাইনগুলা ধরে জিজ্ঞেস করা, ঠিক আছে? এই যে লাভ এন্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, এটা যেহেতু একটা সামাজিক কবিতা, তো সমাজের কোন কথাটা এই কবিতার এই লাইনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে কবিতার এই প্রশ্নটার মিনিং, যে সমাজের কোন অ্যাসপেক্ট বা সমাজের কোন বিষয়টা কবিতার এই লাইনের মাধ্যমে উঠে এসেছে। উত্তরটা কিন্তু আপু একটু সহজই বলা যায় যে এখানে ন্যাশনাল ডিউটি যেটা আমাদের এবং রেসপন্সিবিলিটি টুয়ার্ড দ্য সোসাইটি, এই জিনিসটা বোঝানো হয়েছে। মানে আমাদের যে জাতীয় দায়িত্বগুলো আছে, সমাজের প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পালন করতে হবে, ঠিক আছে? যেহেতু আমাদের দায়িত্ব পালনের সাথে কিছুটা সমাজ সম্পর্কিত, তাই এখানে সামাজিক দায়িত্ব পালন করার কথাটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সিটিজেনশিপ অর এম্পায়ারশিপ, তুমি যে সমাজের একটা ভালো নাগরিক হচ্ছ, তুমি যে দেশের ভালো নাগরিক হচ্ছ, এই সমস্ত কথা কিন্তু একটা লাইন লাভ এন্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি দিয়ে বোঝানো হয়েছে। সো তোমাকে আপু কবিতার লাইনগুলোর অর্থ কিন্তু বুঝতে হবে, কঠিন কঠিন হোক আর সহজ সহজ হোক, সকল পোয়েমের লাইন বাই লাইন ব্যাখ্যা কিন্তু তোমাকে একটু জানতে হবে। দ্যাট মিনস প্রতিটা লাইনের মানে কি, প্রতিটা লাইন দিয়ে কি বোঝানো হয়েছে, প্রতিটা সেন্টেন্স দিয়ে কি বোঝানো হয়েছে, এটা একটু তোমাকে বের করে পড়তে হবে। ওকে, আমি এবার সাইড দিয়ে দিচ্ছি, তোমরা যারা ছবি তুলতে চাও তুলে নাও। আই নো কবিতা অনেক কঠিন, বাট তোমাদেরকে আমি একটা হ্যাক বলতে পারি, একদম শর্টে পড়ার মতো। কবিতার পার্টে কিন্তু বড়সড় নাম্বারও আছে, 8 নাম্বার। আপু এম্পায়ার পর্যন্ত বোঝা গেলেই হবে, বাকিটা প্রয়োজন পড়তেছে না তোমাদের। মেইন বুক থেকে তো কবিতার প্রশ্ন নাই আপু, যদি যেই যেই কবিতার মেইন বুকের প্রশ্ন আছে
সেগুলো তো মাস্ট হ্যাভ, ওগুলার বাইরে তো কোনো মানে প্রশ্নই আসে না, ওগুলার বাইরে তো তুমি প্রিপারেশন নিবাই না, ওগুলা নিবাই, এটার বাইরেও নিবা, বাট ওগুলা আগে নিবা। ওকে ডান, চলো আমরা এবার পরেরটায় যাই। 3 নাম্বার প্রশ্ন, দ্য প্রেয়ার ইন দ্য চিলড্রেন সংস আস্ক ফর দি ট্রুথ হিয়ার দেয়ার বাই দ্য নেশনস লাইভ অর লিভ, হোয়াট ইজ দ্য মেটাফরিক্যাল রোল অফ দ্য ট্রুথ অফ নেশন? মেটাফর মানে হচ্ছে এখানে ট্রুথ অফ নেশন দিয়ে কি বোঝানো হয়েছে? উপমা, বাংলায় বললে উপমা। সো এই ট্রুথ অফ নেশন বা ট্রুথ অফ দ্য নেশনস লাইফ, ট্রুথ অফ নেশন, এই কথাগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, কোন উপমা বোঝানো হয়েছে? এখানে দ্য হিয়ার বাই দ্য নেশনস লিভ, এই সেন্টেন্সটা দ্বারা আসলে বোঝানো হয়েছে যে নেশনস সার্ভাইভাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ, একটা জাতির বেঁচে থাকা এবং তাদের মানসিক যে স্বাস্থ্য, তাদের যে আধ্যাত্মিক স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের উন্নতি জিনিসটাকে আসলে বোঝায়। জিনিসটা যদি আরো সহজে ব্যাখ্যা করে আপু, নেশনস লাইভ, হিয়ার বাই দি নেশনস লাইভ অর লিভ, এর মানে হচ্ছে একটা জাতির বেঁচে থাকা এবং তাদের উন্নতি যেটা, সেই উন্নতিটা কিন্তু সম্পূর্ণই একটা মানে ছোট বাচ্চার উপরও নির্ভর করে। কিভাবে নির্ভর করে? কারণ ছোট যে বাচ্চাগুলো থাকে তারা তো আস্তে আস্তে রেসপন্সিবিলিটিস নিয়ে বড় হয়, রাইট? সো যেহেতু রেসপন্সিবিলিটিস নিয়ে বড় হয় এবং তাদেরকে যদি ছোট থেকে আমি জাতির দায়িত্ব, সমাজের দায়িত্ব, সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দেই, তাহলে কি হবে, আমাদের আস্তে আস্তে পুরা ব্যাপারটা ওদের ভিতরে এমন ভাবে ইনভেড হবে, জাতির প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, দেশের প্রতি তাদের দায়িত্বগুলো এমন ভাবেই তারা বুঝতে পারবে যে তাদের এগুলো নিয়ে কোনোভাবে মিস হবে না। তো একটা বাচ্চাকে আমাকে ছোট থেকে বুঝাতে হবে যে বাবা তোমার কিন্তু আসলে শুধু বেঁচে থাকবা এরকম না, তোমাকে ভালোভাবে বেঁচে থাকতে হবে, জাতির প্রতি দায়িত্ব পালন করতে হবে, কিছু তোমাকে ভালো নাগরিক হতে হবে, দেশকে রক্ষা করতে হবে, দেশের সুস্বাস্থ্যের জন্য তোমাকে কাজ করতে হবে। এবং দেশের সুস্বাস্থ্য কিভাবে হয়? হয় হচ্ছে যখন তোমার দেশটা ভালো থাকে। তো এই ব্যাপারগুলো আমাকে ছোট বাচ্চা থেকে আগে থেকেই বুঝাতে হবে। আধ্যাত্মিক মানে এটাকে বোঝানো খুব কঠিন, ঐশ্বরিক মানে জিনিসটা হচ্ছে সম্পূর্ণ তোমার মাইন্ডের মনে থাকবে, সামথিং স্পিরিচুয়াল রিলেটেড টু গড অ্যান্ড অলমাইটি, এভাবে বোঝা হচ্ছে আধ্যাত্মিক। এটা পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, বেঁচে গেছেন। Okay, number 4. In the children's song, what is the intended effect of bringing no maimed and worthless sacrifice? No maimed and worthless sacrifice, এই কথাটা দিয়ে আসলে বোঝানো হয় যে দেশের জন্য আপনি যেই স্যাক্রিফাইসটাই করেন না কেন, that's worthy. Okay, the intended effect is to ensure that their actions, offerings or sacrifices are whole, worthy and full of integrity, not corrupted or incomplete. মানে দেশের জন্য তুমি যেই স্যাক্রিফাইসটাই করবা না কেন সেটা কখনো বিফলে যাবে না। সহজে বললে, whatever sacrifice you make for your country is always worthy. দেশের জন্য কোনো বলিদানই কখনোই বিফলে যায় না এবং সবগুলা বলিদান সেটা যেরকমই হোক না কেন তোমার জন্য অনেক বেশি কার্যকরী হবে। কিছু পারেন না, কিছু বোঝানোর চেষ্টা তো করতে হবে আপু, এখন এটা ছাড়া তো উপায় নেই। বিকজ এট দিস ভেরি লাস্ট মোমেন্ট আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিতে পারি আপু যে তুমি এই কোয়েশ্চেন গুলো একটু বেশি প্রিপেয়ার হও, কারণ এই কোয়েশ্চেন গুলো বেশি কঠিন। ইজিয়ার কোয়েশ্চেন গুলো নিয়ে একটু কম প্রিপেয়ার হলেও তুমি হয়তো পারবা। এছাড়া তো আপু বলার মতো আমার কাছে তেমন কিছু নাই, সো একটু চেষ্টা করতে হবে। ইয়েস, এগুলো অনেক হার্ড এবং এইসব কোয়েশ্চেনের ওয়ার্ডিংসও হার্ড হয়। তাকে যদি থিম জানতে চায়, এরকম লাইন বাই লাইনের মিনিং জানতে চায়, তো এগুলো বেশ হার্ড, এগুলো কিন্তু একটু তোমাকে বুঝে শুনে অ্যান্সার করতে হবে। ওকে, চলে গেলাম। বৃত্তি পরীক্ষা স্থগিত তো হয় নাই আপু,
গভর্নমেন্ট থেকে কিন্তু স্থগিত করার কোনো নির্দেশনা আসে নাই, যেহেতু গভর্নমেন্ট থেকে এনসিটিভি থেকে স্থগিত করার কোনো নির্দেশনা আমরা পাই নাই, অতএব পরীক্ষার পড়াশোনা সুন্দর মতো চালিয়ে যাও, কারণ পরীক্ষা হওয়ার সম্ভাবনাই এখনো সর্বাধিক। এখনো অবধি পরীক্ষা বাতিলের অথবা স্থগিতের কোনো এনসিটিভি নির্দেশ আমরা পাই নাই, যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে জানানো হবে। ডান, ওকে, চলে যাই। আপু, বইয়ের ম্যাক্সিমাম পোয়েমের সাথে যে রিলেটেড কোয়েশ্চেন গুলো আছে, ওগুলো কোয়েশ্চেন না, ধরো কোনোটার সাথে টেবিল আছে, কোনোটার সাথে নোটস আছে, সো এক্সাক্ট কোয়েশ্চেন গুলো নাই, এবং কোয়েশ্চেনের সংখ্যাও কম আছে, 3টা 4টা করে আছে, এবং খুব কম কোয়েশ্চেন আছে। যেমন চিলড্রেন সং এর সাথে কোয়েশ্চেন নাই, 3টা আছে, যে 3টা হচ্ছে তোমার চিলড্রেন সং এর রিফ্লেকশন লেখার মতো করে কোয়েশ্চেন, সো ওগুলা তো তুমি মাস্ট করবা, ওগুলার বাইরে তো কোনো কথাই নেই। বইয়ের পোয়েমের সাথে রিলেটেড কোয়েশ্চেন মানে হচ্ছে একটা মাস্ট হ্যাভ, এবং ওইটার সলিউশন আমরা সারা বছর পড়ে আসছি, তাই না? এই জন্য তোমার কাছে নিয়ে আসা হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি কঠিন, যেগুলো তোমার আসলে জানা পসিবল না। ধরো এই প্রশ্নটা যে ওয়ার্থলেস স্যাক্রিফাইস, নো মেইনড অ্যান্ড ওয়ার্থলেস স্যাক্রিফাইস, এইটার যদি তোমার পরীক্ষার পথে দিয়ে দেয় তখন তো তুমি একটু ধরা খেয়ে যাবে, তাই না? আগে থেকে এগুলার প্রিপারেশন নিলে যেটা হবে, সেগুলা তোমরা কিন্তু মানে ইজিলি আনসার করতে পারবা, যেটা হচ্ছে ঘটনা। আচ্ছা চলো এবার চলে যাই হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্নে। অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছি, সো একটু ধৈর্য ধরে সবগুলো সলিউশন করতে হবে। প্রশ্ন কি মুখস্থ হবে? প্রশ্ন না, উত্তর মুখস্থ করতে পারো। What specific spiritual hazard is avoided by looking to God the for judgment instead of one's friend? আচ্ছা, কোন ধরনের আধ্যাত্মিক ক্ষতি আমরা কাটিয়ে উঠতে পারি উপরওয়ালার দিকে বা গডের দিকে অথবা খোদার দিকে তাকিয়ে, যদি আমরা সেটা অন্য ফ্রেন্ডের দিকে তাকাই তাহলে ক্ষতিগ্রস্ত হব? মানে নিজের বন্ধুর থেকে অ্যাডভাইস না নিয়ে তুমি যদি খোদার উপরে বিশ্বাস করো তাহলে তুমি কোন ধরনের ক্ষতি থেকে বেঁচে যাবা? উত্তরটা হচ্ছে uncowed by fear or favor of the crowd, which implies avoiding moral compromise due to peer pressure or desire for social acceptance. আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা সোশ্যাল ফিয়ারটা নিয়ে অনেক বেশি কাজ করে আমাদের মধ্যে, ঠিক আছে? খেয়াল করো, এগুলা কিন্তু সব চিলড্রেন সং থেকে, এগুলা কিন্তু সব চিলড্রেন সং থেকে, এবং স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক প্রশ্নগুলা ম্যাক্সিমাম হবে চিলড্রেন সং থেকে। দি চিলড্রেন সং যে পোয়েমটা আছে, এই পোয়েমটা কিন্তু স্পিরিচুয়ালিটি, তোমার দায়িত্ব নেশনের প্রতি, সোসাইটির প্রতি, এবং তুমি কিভাবে মানুষকে আসলে হেল্প করবা ওই সেন্সটাকে একটু একসাথে করে। লিটল প্ল্যান্ট যে কবিতাটা, সেই কবিতাটা কিন্তু আপু তোমার গ্রোথ, বেড়ে ওঠা, জীবন, এসব রিলেটেড। তারপরে ধরো সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ, এটা হচ্ছে বিপদের আশঙ্কা করা, এই ধরনের একটা কবিতা। তারপরে হচ্ছে অড অন দ্য সলিটিউড, ওইটা কিন্তু কিছুটা হচ্ছে শহরের জীবনকে দূরে রেখে একটা প্রাকৃতিক জীবনকে কাছে টেনে নেওয়া, নেচারের প্রতি মানুষের যে ভালোবাসা, সমস্ত কিছু নিয়ে আসলে আমাদের এই কবিতাগুলা। সো যখন তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন পাবা বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে কোনো কোয়েশ্চেন পাবা, বুঝে নিবা যে সেটা চিলড্রেন সং থেকে আছে এবং ওইটার সাথে রিলেটেড কোনো অ্যান্সার আসবে। সো দেখো, এটার মানে হচ্ছে তুমি নিজের মোরাল কম্প্রোমাইজেশন, দ্যাট মিনস তোমার যে নৈতিক অবক্ষয়টা হতে পারে বা নৈতিক যে কম্প্রোমাইজটা হবে, সেটা তুমি যদি না করো তাহলে কিন্তু গড তোমাকে হেল্প করবে। সো মানুষ নিজের মোরালিটিকে, নীতিকে বিসর্জন দেয় হচ্ছে মানুষের কথা শুনে, সেটা থেকে দূরে থাকতে হবে। এবং সেভাবেই তুমি আসলে তোমার বন্ধুর থেকে যদি অ্যাডভাইস নাও তাহলে নীতি তুমি বিসর্জন দিয়ে দিচ্ছ, আর যদি তুমি গডের উপরে বিশ্বাস করো তাহলে তাহলে ইয়েস, কারেক্ট, একদম ঠিক বলছো, তাহলে আমাদের সবকিছু ঠিক থাকবে। জি জারিন আপু, থ্যাংক ইউ। আসলে প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয় এবং আমি চেষ্টা করছি ওদেরকে সর্বোচ্চ হেল্প করার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? চিলড্রেন সং বুঝো নাই কারা, আমাকে একটু বলো তো। এই পোয়েমটা একদম সর্বপ্রথম পোয়েম, এই পোয়েমটা কারা বুঝো নাই আমার একটু বলো। হ্যাঁ, পোয়েম থেকে এই ধরনের প্রশ্ন থাকবে। পোয়েমের নামটা সব সময় থাকবে এটা জরুরি না, নাও থাকতে পারে। কোয়েশ্চেন থেকে তুমি বুঝতে পারো
অথবা অনেক সময় দেখা যায় যে ব্র্যাকেটের মধ্যে তোমার পোয়েমের নামটা দিয়ে দিতে পারে। সো পোয়েমের হিন্ট তুমি পাবা, একদমই যে তুমি ব্ল্যাঙ্ক থাকবা তা না, তুমি হিন্ট পাবা। যেমন এখানে তুমি স্পিরিচুয়াল হ্যাজার্ড দেখলে বুঝে যাবা যেটা চিলড্রেন সং। তারপরে তুমি যদি গ্রোথ নিয়ে কথা বলো তাহলে বুঝে যাবা ওটা হচ্ছে লিটল প্ল্যান। সো এরকম করে তোমার কিছু না কিছু হিন্ট থাকবে, বুঝছো? চিলড্রেন সং বুঝি না। আচ্ছা চিলড্রেন সং একদম সহজে বলি। দ্য চিলড্রেন সং এটা হচ্ছে একটা বাচ্চাদের গানের কথা বলা হয়েছে, যেই গানে কিনা তারা নিজের গডের উপরে, খোদার উপরে বিশ্বাস রাখে, নিজের দায়িত্বটা বুঝে নেয়, সোসাইটিতে তাদের কি অবস্থান সেটা বুঝে নেয়। সো এই কবিতাটা মেইনলি বুঝায় তোমার মোরালিটি, তোমার নীতি। তোমার নীতি থাকবে তুমি নেশনের প্রতি একটা ভালো কাজ করবা, তোমার নীতি থাকবে তুমি নিজের নিজের যে নীতিটা আছে, নিজের যে মোরাল বা প্রিন্সিপাল আছে ওটাকে বিসর্জন দিবা না। তোমার একটা ধারণা থাকবে যে তুমি তোমার ফ্রেন্ডের কথা শুনে খারাপ কোনো কাজ করবা না, তুমি এমন কোনো কাজ করবা না যাতে তোমার বাবা মা তোমার প্রতি আপসেট হয়, তুমি এমন কোনো কাজ করবা না যাতে তোমার নেশন তোমার প্রতি আপসেট হয়। সো এই সমস্ত দায়িত্বগুলা বোঝানোর জন্য কিন্তু তোমার এই পুরো কবিতাটা আছে। বিশাল একটা কবিতা, 1 পেজের কবিতা, বাট এই পুরো কবিতা তুমি যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবা যে এই কবিতার মধ্যে কিন্তু তোমার আধ্যাত্মিক আলোচনায় সবচেয়ে বেশি। আর কারো কোনো প্রশ্ন আপু? পোয়েমের ভালো মার্কস পেতে হলে পোয়েমটাকে রিডিং ভালো করে পড়তে হবে। আরো একটা হ্যাক আছে যেটা আমান ভাই তোমাদের সাথে শেয়ার করছিল, যেটা কিনা আরেকটু ডিটেলস আমি বলতে পারি। কবিতাটার সাথে তুমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, অথবা এখন আরেকটু ইজিয়ার ওয়েতে জেমিনাইয়ের হেল্প নিতে পারো। তুমি ছবি তুলবা, তুলে ওকে বলবা যে তুমি আমাকে একটু ইজিলি এক্সপ্লেইন করে দাও, এন্ড চ্যাট জিপিটি তোমাকে ওই কবিতাটা অনেক ইজিলি এক্সপ্লেইন করে দিবে। যত সহজ ভাষায় তোমার প্রয়োজন তত সহজ ভাষায় ও তোমাকে এক্সপ্লেইন করে দিবে। যদি ওই এক্সপ্লেনেশনটা তুমি পড়ে নিতে পারো আপু, তাহলেই কিন্তু তোমার কবিতা বুঝার কাজটা হয়ে যাচ্ছে। ওকে, এবার আসো অড অন দ্য সলিটিউড। দেখো কোয়েশ্চেনের মধ্যে কিন্তু নাম আছে, কখনো কখনো না থাকলে ব্র্যাকেটে দেওয়া থাকবে, তোমার ভয় পাওয়ার কিছু নাই। Okay, odd on the solitude suggests the happy man has his cares bound by parental acres. What does this emphasize about the geographic scope of this existence? আচ্ছা, জিওগ্রাফিক স্কোপ হচ্ছে তার ভৌগোলিক অবস্থানটা কি আছে এই মুহূর্তে। ভৌগোলিক অবস্থার কথা কেন আসছে আপু? কারণ অড অন দ্য সলিটিউডের মধ্যে কিন্তু বলা হয়েছে যে তারা, সেই লোকটা, যে লোকটা আসলে অড অন দ্য সলিটিউডের কথা বলেছে, সে নিজের বাবা মায়ের কাছ থেকে কিছুটা জমি পেয়েছে, মানে পৈতৃক সম্পত্তি পেয়েছে, যেই সম্পত্তিকে নির্ভর করে সে বাকি জীবন কাটিয়ে দিতে চায়। তো তাহলে সে নিজের যে অস্তিত্ব, এক্সিস্টেন্স, কন্টেইন দ্য সেলফ সাফিসিয়েন্ট, রিজেক্টিং ওয়াইডার ওয়ার্ল্ড অ্যাম্বিশন অ্যান্ড কমার্স ইন ফেভার অফ স্মল ইনহেরিটেড প্লট ইন দ্য ল্যান্ড। মেইনলি অড অন দ্য সলিটিউড হচ্ছে জীবনটা অনেক বেশি যখন ব্যস্ত হয়ে যায় মানুষের শহরে, তখন সেই মানুষটা একটু গ্রামের দিকে চলে যেতে চায়, একটু শান্তির দিকে চলে যেতে চায়। সো অড অন দ্য সলিটিউডে বলা হয়েছে যে আমি শহরের জীবন থেকে, শহরের কোলাহল থেকে এতটাই টায়ার্ড যে আমি এখন আমার বাবা মায়ের যে পৈতৃক ভিটা, যে অল্প কিছু জমি আমাকে আমার বাবা মা দিয়ে গেছে, সেই জমিতে গিয়ে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমি এখন একটু শান্তি চাই। তো এই শান্তির জন্য সে বলেছে যে প্যারেন্টাল একর্স গুলা সে এখন বেশি করে আসলে চাচ্ছে। সে চাচ্ছে যে তার জীবনের যে বাকি সুখের দিনগুলা, সেগুলো সে তার বাবা মায়ের যে পৈতৃক সম্পত্তি দেওয়া আছে সেখানে আসলে দেওয়া থাকবে। সো এখানে মেইনলি সে সেলফ সাফিসিয়েন্ট হওয়ার কথা চিন্তা করছে, ওয়াইডার ওয়ার্ল্ডকে রিজেক্ট করার জন্য একটা অ্যাম্বিশন গ্রিল করেছে, এবং সে কমার্স করেছে ইন ফেভার অফ স্মল ইনহেরিটেড প্লট অর ল্যান্ড। ওকে, বুঝে গেছি আপু? বুঝে থাকলে আমাকে একটু বলো। এই পর্যন্ত হলে তুমি তুলে নাও ছবি, আমি সরে যাচ্ছি। ওকে, শিওর শিওর শিওর। লেখা তাড়াতাড়ি করার জন্য ঘড়ি ধরে লেখো আপু, যেহেতু ইংলিশের 16টা প্রশ্নের উত্তর দিতে হবে, সো তুমি ঘড়ি ধরে লেখো। চ্যাট জিপিটি তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো। chatgpt.com যেটা আছে, openai.com এ গেলে চ্যাট জিপিটি তুমি ব্রাউজারে ইউজ করতে পারো, ঠিক আছে? সো তুমি যেভাবেই চাও সেটাকে ইউজ করতে পারো, সমস্যা নাই, এবং ইট উইল হেল্প, যদি না তুমি এটাতে কোনো ধরনের কোনো ফাঁকি ঝুঁকি মারো আর কি। আর যে লিখলা, কে লিখলা আমি খেয়াল করতে পারি নাই, যে আপু হাতের লেখা অনেক স্লো, কি করব? সেজন্য তুমি ঘড়ি ধরে লেখো। ধরো তুমি 3 ঘন্টা এক্সাম দিবা, 3 ঘন্টায় 16টা প্রশ্নকে তুমি কিভাবে ডিভাইড করবা সেটা তোমার উপর।
প্যাটার্নাল না, ও সরি প্যাটার্নাল একর, সরি হ্যাঁ প্যাটার্নাল একর, সরি প্যারেন্টাল আর প্যাটার্নাল কাছাকাছি। প্যাটার্নাল মানে হচ্ছে বাবা মায়ের, বাবার থেকে পাওয়া জমি, বাপের জমি যেটাকে আমরা বলি আর কি, বাপ দাদার জমি বাংলায় বলি না, দ্যাটস ইট প্যাটার্নাল। দিনে কত ঘন্টা ইংলিশ পড়া লাগবে, এটা তো আপু তুমি কতক্ষণ ইংলিশে আসলে কতটুকু হইছো, শক্তপোক্ত হয়েছে ওটার জন্য? হ্যাঁ আপু, ইন টোটাল বৃত্তি পরীক্ষার জন্য কোয়েশ্চেন আসবে 16টা, যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলাই আসবে। ওকে ডান, ঠিক আছে। সো অড অন দ্য সলিটিউড আমরা বুঝলাম, এবার আসো যাই হচ্ছে a happy man in odd on the solitude has studied and is together mixed that philosophically balance the life of his combination meant to achieve। এটা একটা আইডিয়া, এই আইডিয়াটা সত্য না মিথ্যা? এটা সত্য। আচ্ছা আইডিয়াটা একটু ভেঙে বুঝায়। ফিলোসফিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে দার্শন, ফিলোসফি মানে দর্শন সহজে। এবার জীবনে একটা পর্যায়ে আসবে যখন মানুষ আসলে ব্যস্ততা থেকে খুব বিরক্ত হয়ে যাবে, মানুষের আর ব্যস্ত থাকতে ইচ্ছা করবে না, এখন একটু শান্তি লাগবে, এখন একটু কোলাহলপূর্ণ জায়গায় আর না থেকে একটু শান্তির জায়গায় যেতে ইচ্ছা করবে। সো ওই টাইমটাতে একটা মানুষ মানে ইন্টালেকচুয়ালি বলো আর যেভাবেই বলো, তার আসলে রিল্যাক্সেশনের প্লেসটা নিজের বাবা মায়ের দেওয়া জায়গা, নিজের বাসা, নিজের বাড়ি, কোনো একটা কাম প্লেস হবে। ওকে, সো এই ফিলোসফিক্যাল ব্যালেন্স যেটা সে লাইফে অ্যাচিভ করেছে সেটা হচ্ছে neither purely intellectual nor purely recreational but one that integrates purposeful study with pleasurable relaxation। ওকে, অনেক কঠিন একটা লাইন এখানে লেখা, লাইনটাকে সহজ করি। আসলে মানুষের যে ফিলোসফিক্যাল ব্যালেন্সটা সেটা না তো বিনোদনের জন্য না জীবনের কোনো উন্নতির জন্য, এটা হচ্ছে শান্তির জন্য। তো সে জীবনের কোলাহলটাকে বাদ দিয়ে শান্তির জায়গায় যেতে চাচ্ছে, এই জন্য যেখানে মানুষটা শান্তি পাবে সেখানে গিয়ে সে আসলে হ্যাপি ম্যান হতে পারবে। সো লাইফে হ্যাপি হওয়ার জন্য সে জীবনে শান্তি চাইছে, বুঝছো? গেল। And or in or on the solitude, what does the desire to die lamented and without a stone to mark his grave suggest about happy man's relationship with fame? আচ্ছা, এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে ভাই আমি মরে গেলে আমার স্টোনকে মার্ক করার কোনো দরকার নাই, আমাকে কোনো ফেম দেওয়ার দরকার নেই, আমাকে লেমেন্ট করার কিছু নেই, মানে আমাকে নিয়ে কোনো ঢাক ঢোল পিটিয়ে পপুলার করার কিছু নাই, আমাকে একটু শান্তিতে তুমি মরতে দিও, আমার বাবার ভিটায় আমাকে শান্তিতে তুমি মানে মৃত্যুবরণ করতে দিও। জিনিসটা কেন বলা হচ্ছে, সে জীবনের আর কোনো ফেম চায় না, ওয়ার্ল্ডলি ভ্যানিটি অর পাবলিক রেকগনাইজেশন এগুলো থেকে সে এখন দূরে চলে গেছে। তার ইচ্ছা হচ্ছে তার মৃত্যুটা হবে খুবই শান্ত এবং খুব বেশি জাঁকজমকপূর্ণ একেবারেই না, ঠিক আছে? সো জীবনের শেষ দিনগুলা সে যেমন আরামে কাটাতে চায়, মৃত্যুটাও উনি চাচ্ছেন যে ওনার যেন খুব শান্তিতে যায়, আরামে যায়। ফিলোসফিক্যাল মানে হচ্ছে দার্শনিক চিন্তা, বাট দর্শন না বুঝলে বুঝো মানসিক চিন্তা, ঠিক আছে? বোঝা গেছে? অড অন দ্য সলিটিউড মানে কি বুঝাচ্ছি তাহলে? এখানে কোয়েশ্চেনস গুলো লিটারালি কি রিলেটেড হচ্ছে? কোয়েশ্চেনস গুলো মেইনলি হচ্ছে একটা মানুষ জীবনের কোলাহল থেকে আসলে বাদ দিয়ে দিচ্ছে নিজেকে, সে এখন চাচ্ছে শান্তি, সে চাচ্ছে যে আমি যখন মরে যাব তখনও যেন আমাকে মানুষ শান্তি দেয়, তখনও যেন আমাকে নিয়ে খুব ঢাকঢোল না পিটায়, আমাকে শান্তিতে মারা যেতে দেয়। এই হচ্ছে অড অন দ্য সলিটিউড। দ্যাট মিনস দ্য পার্সন হু ওয়ান্টস টু বি হ্যাপি cannot live with a very crowded life, very chaotic life, বুঝছো? ওকে, ঠিক আছে, এটা তোমরা ছবি তুলে নাও, তারপরে আমরা পরেরটায় যাচ্ছি। শেষ হলে আপু একটু তাড়াতাড়ি বলো। Why it's so tricky? It's harder than I thought. Okay,
there are two things, ঠিক আছে? Number one, that is whenever you feel very tricked, very calmed with work, তুমি একটু এভাবে চিন্তা করার চেষ্টা করবা, যখনই তোমার মনে হবে যে আমি জিনিসটা খুব বেশি প্যারা খাচ্ছি, তুমি জিনিসটাকে ভাঙবা, ঠিক আছে? কবিতা পড়ার সিস্টেম কি? কবিতা পড়ার সিস্টেম হচ্ছে থিম নিয়ে আলোচনা করা, ঠিক আছে? স্ক্রিনশট ডান হয়ে না গেলে তুমি তারপরে এটা এসে পজ করে দেখে নাও, ঠিক আছে? সো কবিতাকে সহজ করে কিভাবে পড়া যায় আপু? কবিতাটাকে ভেঙে পড়া যায়। যতগুলা কবিতা আছে সবগুলা কবিতাকে ভেঙে ভেঙে টুকরো করে পড়া যায়। এটা হচ্ছে নাম্বার ওয়ান আইডিয়া। নাম্বার টু আইডিয়া কি হতে পারে? নাম্বার টু আইডিয়া হতে পারে তুমি কবিতাগুলার প্রত্যেকটা লাইনকে এমন ভাবে ভেঙে বিশ্লেষণ করে পড়বা যাতে প্রতিটা লাইনের অর্থই তুমি জানো, প্রতিটা লাইনের অর্থই যাতে তুমি জানো। সো তোমার কবিতা পড়ার জন্য মেইনলি দুইটা উপায় আছে, এক মেইন থিম পড়া, দুই হচ্ছে লাইন বাই লাইন পড়া। সো লাইন বাই লাইন পড়াটাকে আমি সাজেস্ট করি কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, আর মেইন থিম পড়াটাকে আমি সাজেস্ট করি তুমি লাইন বাই লাইন যখন পড়ে আসলে কুড়াইতে পারবা না তখন তোমাকে মেইন থিমটা পড়ে অ্যাটলিস্ট যেতে হবে। দেয়ার ইজ নো ইম্পর্টেন্ট পোয়েম আপু, এই দাবি করো না 9টা মাত্র পোয়েম আছে, 9টা পোয়েম পড়ো, 9টা মাত্র পোয়েম আছে, অনেক বেশি পোয়েমও নাই। ওকে, গেল সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ। যাদের যাদের এই কবিতা নিয়ে প্যারা ছিল তাদের জন্য প্রশ্ন নিয়ে আসছি। সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ features leaves the were green and steering while frost was caution. What dramatic tension does create between the sight and the instinct? আচ্ছা, সহজে বলি এই কবিতার মধ্যে কোন ধরনের টেনশন ক্রিয়েট করা হয়েছিল চোখের দেখা আর মনের ধারণার মধ্যে? খেয়াল করো, সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ এই কবিতাটা হচ্ছে গরমকাল থাকতে থাকতেই হাঁসের পালের মনে হয়েছে যে না এখন আমাকে জায়গা ত্যাগ করতে হবে, কারণ তাদের মাইন্ডের মধ্যে আছে হলো যে আমাকে কিছুদিনের মধ্যে শীত কাবু করে ফেলবে এবং শীতের কষ্টটা আমি মেনে নিতে পারবো না। দেয়ার ইজ ফ্রস্ট, দেয়ার ইজ কোল্ড ওয়েদার, কোল্ড ব্রেথ, কোল্ড ব্রিজ, এবং আমার ব্রেস্ট পর্যন্ত মানে একদম বুকের ভেতর পর্যন্ত হচ্ছে খুবই জমে যায় বরফে, মানে আমি এতটা শীত পাই। সো কিছু অতিথি পাখি আছে যেগুলো শীতকালে বাংলাদেশে আসে, কারণ বাংলাদেশে যে শীতকাল ওটা তাদের জন্য একটা ঠান্ডা ওয়েদার, এবং তারা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরকম জায়গা থেকে আসে যেখানে অপোজিটটা হয়। বাংলাদেশে যখন শীতকাল তখন বিশ্বের অপোজিট প্রান্তে গরমকাল, এবং যেটা হয় সেটা হচ্ছে ওই পাখিগুলাকে আমরা বলি পরিযায়ী পাখি, তারা উড়ে আসে ওই সকল ঠান্ডা এরিয়া থেকে আরেকটা ঠান্ডা এরিয়াতে। ভাইস ভার্সা, এমন কিছু পাখি আছে যারা গরমে থাকতে পারে, ঠান্ডা সহ্য করতে পারে না, এবং ঠান্ডা সহ্য করতে না পারা সেই পাখিগুলা ঠান্ডা পড়ার আগে আগেই ওই গরম জায়গাটাকে ত্যাগ করে আরেকটা গরম জায়গায় চলে যায়। এইভাবে অতিথি পাখিরা আসলে নিজেদের লাইফটা লিড করে বিকজ দে ক্যান নট স্ট্যান্ড কোল্ড। আমি জানি এখন অনেক মানুষ আছে এখন বাংলাদেশে খুব বেশি ঠান্ডা না পড়লেও তাদের ঠান্ডা লাগে। দেয়ার আর পিপল যারা কিনা গরমকালটাকে বেশি পছন্দ করে এবং তাদেরকে আমরা নাম দেই সামার লাভার। কেন বলি? কারণ ওই মানুষগুলো ঠান্ডা খুব বেশি সহ্য করতে পারে না। কিন্তু এমনও কিছু মানুষ আছে যাদেরকে আমরা নাম দিই হচ্ছে উইন্টার লাভার, যারা কিনা আবার গরম খুব বেশি সহ্য করতে পারে না। সো এইটা মানুষের মধ্যে যেমন আছে পাখিদের মধ্যেও আছে। অ্যান্ড সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ এই পুরো কবিতাটা সেই অতিথি পাখিদের এক স্থান থেকে আরেক স্থানে যাত্রা করার আগ মুহূর্তের সিচুয়েশন নিয়ে কথা বলে। তো আপু এই পুরা টপিকটা কি নিয়ে? পুরো কবিতাটা হচ্ছে ওর চোখের সামনে দেখতেছে গরমকাল, বাট ওর মাথায় আছে যে শীতকাল চলে আসবে এখনই, আমাকে এখনই উড়ে যেতে হবে। ঠিক আছে, সো এটার অ্যান্সারটা দেখি আপু। ইট ক্রিয়েটস দ্য টেনশন বিটুইন ওয়্যার দ্য কারেন্ট প্লেজেন্ট রিয়ালিটি বা সাইড ইজ contradicted by the instinctive and powerful warning, inner knowledge or hearing of approaching danger. আচ্ছা, সহজে বললে যে এই কবিতার মধ্যে পাখিরা দেখতে পাচ্ছে এখনো ধান খেতে গোল্ডেন শস্য আছে, মানে সোনালী ফসল আছে, এখনো অর্কিড পুরোপুরি মরে যায় নাই, এখনো বাতাসের মধ্যে গরম আবহাওয়া আছে, এখনো সূর্যের তাপটা আমি আমার পাখার মধ্যে ফিল করতে পারছি, কিন্তু আমার মনে মনে খালি একটা জিনিসই ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমার তো আর কিছুদিনের মধ্যে শীতকাল চলে আসবে, আমি যদি এখন যাত্রা না করি, আমি যদি শীতের মধ্যে যাত্রা শুরু করি তাহলে কিন্তু
আমার এখন যদি শীতের মধ্যে যাত্রা শুরু করতে পারি, আমি কিন্তু ঠান্ডায় জমে যাব, আমি গরমটা পাবো না। সো যদিও আমার চোখের দেখা ওয়েদারটা এখন গরম, বাট আমার আলটিমেটলি শীতকাল আসতে চলেছে, সেটা মাথায় রেখে এখনই চলে যেতে হবে। এই কবিতাটা বুঝছো কিনা আমারে বুঝাও, এই কবিতাটা বুঝছো কিনা আমাকে বুঝাও, মানে বলো, বুঝাও তো লাগবে না, বলো কবিতা বুঝছো কিনা। আপু সবগুলা পোয়েম অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনো পোয়েম একটা থেকে একটা কম না, কারণ তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। পোয়েম মুখস্থ করা জরুরি না, পোয়েমের থিমটা জানা জরুরি, কারণ পোয়েম তো তোমাকে আলটিমেটলি লিখতে দিবে না, তুমি তো পোম লিখবা না, তুমি তো লিখবা হচ্ছে ওখান থেকে অ্যান্সার। সো পোয়েম মুখস্থ করে কি করবা, তুমি থিম জানো, তুমি লাইন বাই লাইন অর্থ জানো। ব্র্যাকেটে লেখাগুলো কি পড়তে হবে না, ব্র্যাকেটে লেখাগুলো দিয়ে তোমাকে মিনিং বোঝানো হচ্ছে যে প্লেজেন্ট রিয়ালিটি মানে হচ্ছে সাইট, মানে চোখে দেখা, আর পাওয়ারফুল ওয়ার্নিং মানে হচ্ছে ইনার ইনস্টিংক্ট। বলা হয়েছে না সাইট এবং ইনস্টিংক্টের মধ্যে পার্থক্য কি, কি ধরনের টেনশন আছে, কি ধরনের ড্রামাটিক টেনশন আছে, সেটা হচ্ছে সাইট, চোখে দেখতেছি আমার গরমকাল, কিন্তু আমার মনে আছে কি শীতকাল, যে আমাকে শীতকাল অ্যাপ্রোচ করতেছে, আমাকে এখনই উড়ে যেতে হবে, আদারওয়াইজ আমি শীতের ঠান্ডায় জমে যাব। বুঝছি? ওকে, পরের কোশ্চেনটা দেখি। দ্য ওয়াইল্ড গিজ স্টিফেন্ড অ্যাট রিমেম্বার্ড আইস, মানে ওরা কেন জমে যাচ্ছিল, কেন ভয় পাচ্ছিল, যে রিমেম্বার্ড আইস কথাটা দিয়ে বোঝাচ্ছে। হোয়াট ডাজ দ্য স্পেসিফিক টার্ম ইমপ্লাই অ্যাবাউট দ্য নেচার অফ দ্য ওয়ার্নিং। ধরো তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হতে পারে বা জেনেটিক মেমোরি হতে পারে, যে কোনো নিয়ে তুমি এটাকে বুঝাইতে পারো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই যে রিমেম্বার্ড আইস, এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে সহজে বললে। ইট ইমপ্লাইজ দ্য ওয়ার্নিং কামস ফ্রম অ্যানসেস্ট্রাল অর জেনেটিক মেমোরি, অর্থাৎ এটা তুমি তোমার গোষ্ঠী থেকে পেতে পারো, তুমি তোমার পূর্বপুরুষ থেকে পেতে পারো এই ওয়ার্নিং এর ইনস্টিংক্টটা, অথবা তোমার একটা জেনেটিক মেমোরি থাকতে পারে, সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। মানে সহজে বললে, এখন গরমকাল চলতেছে, তাহলে হাঁসগুলা কেন বারবার চিন্তা করতেছে এখন ঠান্ডা চলে আসবে, ঠান্ডা হইলে আমি জমে যাব, আমার মানে মাথার মধ্যে খালি বরফ ঘুরতেছে, মাথার মধ্যে স্নোফল ঘুরতেছে কেন? কারণ এর আগে এই যে হাঁসের পাল, তাদের যে পূর্বপুরুষ ছিল, মানে এর আগে তাদের দাদা নানা যে হাঁসগুলো ছিল, তারা কেউ না কেউ হয়তো বরফ দেখছে, তাদের উঠতে দেরি হয়ে গেছে, যার কারণে তারা ঠান্ডায় জমে গেছে, তারা অনেক বেশি কষ্ট পাইছে। এইটাই মাথায় রেখে তারা এখন চিন্তা করতেছে যে না, আমাকে এখন থেকে উড়ে যেতে হবে, নাহলে আমার পূর্বপুরুষের মতো আমিও কষ্ট পাবো। বুঝছো? পোয়েমের সাজেশন দেওয়া যাবে না আপু, মাত্র 9টা পোয়েম আছে এবং 9টার থেকে যে কোনোটা থেকে একাধিক প্রশ্ন করতে পারে, আবার এমনও হইতে পারে একটা থেকে সবগুলো প্রশ্ন করতে পারে, কারণ এটা কমপ্লিটলি বোর্ডের হাতে, কমপ্লিটলি বোর্ডের হাতে। কোনটা জানতে চাচ্ছ বলো তো আপু? 10 নাম্বার, ওকে। 10 নাম্বারে বোঝানো হয়েছে রিমেম্বার আইস কথাটা দিয়ে কি বোঝাচ্ছে। দ্য ওয়াইল্ড গিজ স্টিফেন্ড অ্যাট দ্য রিমেম্বার আইস, তারা কেন এই মানে আইস চিন্তা করে ভয় পাচ্ছে, আইস চিন্তা করে ভয় পাচ্ছে কারণ তাদের পূর্বপুরুষরা কেউ আইসে জমে গেছিল, তাদের একটা জেনেটিক মেমোরি আছে, এই জন্য তারা ভয় পাচ্ছে। অথবা তারা আসলে মানে এখন টেম্পারেচারটা যতটা গরম, কয়দিন পরে যে গরমটা থাকবে না, এটা তারা আগে থেকে ফিল করতেছে, এবং ফিল করতেছে বলেই তারা ভয় পাচ্ছে যে আমাকে এখন এই জায়গা ত্যাগ করতে হবে, আর না হলে আমি ঠিক আর কয়টা দিন পরে ঠান্ডায় জমে যাব। বুঝছো? বুঝি নাই। আচ্ছা শিওর, এসএস নিবার শিওর, সরে গেলাম। পোয়েম যদি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইরে হয়, তাহলে তো সমস্যা। হ্যাঁ, কঠিন, বাট অসম্ভব তো না। আমি তো বলি নাই পোয়েম সহজ, পোয়েম তো সহজ কোথাও বলা হয়নি আপু, সবগুলা থেকেই আসবে, আসতেই পারে। 7টা প্রশ্ন, 7টা থেকে আসতে পারে। এখন কোন 7টা এটা আমি কিভাবে বলবো বলো, তা আমি কেন, কেউই বলতে পারবে না। 1 নাম্বারটা বুঝাই দিব, তাহলে একটু অপেক্ষা করো ভাই, 1 নাম্বারে যাইতে দেরি আছে।
আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? পোয়েম মুখস্থ করার দরকার নেই, থিম থিম থিম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11। আজকে তোমাদের দেখাই দেই তোমাদের টোটাল কোয়েশ্চেন কয়টা থাকবে আস্তে আস্তে। আজকে আমি তোমাদের জন্য টোটাল 20টা প্রশ্ন নিয়ে আসছি। 10টা প্রশ্ন আমরা অলরেডি করে ফেলছি, আর 10টা আমরা করব। তার আগে তোমাদেরকে বলি 10টা করতে আর বেশি সময় লাগবে না। ওকে, আমি কিন্তু ক্লাস 8-এ পড়ি না আপু, পড়ি না, আমার পড়াশোনা অনার্সে। এবার বলতে পারো আপু আপনি বড়, তাই হচ্ছে আপনি পারেন। ঘটনা সেটাও না। ঘটনা হচ্ছে তোমরা যেমন তোমাদের বইটা পড়ছো, আমিও তোমাদের বইটা পড়ছি। এই জন্য পড়তে পড়তে আমার মাথায় চলে আসছে কোন পোয়েমের থিমটা আসলে কি। আমি কিন্তু তোমাকে কোয়েশ্চেনের সাথে থিম মিলাই দিচ্ছি, ঠিক আছে? কোয়েশ্চেনের সাথে আমি থিম মিলাই দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে এখন পোয়েম তোমরা কিভাবে পড়বা। পোয়েম তোমরা পড়বা হচ্ছে একটা থিম বের করবা। থিম মানে হচ্ছে সারমর্ম। একটা কবিতা কি নিয়ে লেখা হয়েছে তার সারমর্মটা বের করবা। যেমন আ লিটল প্ল্যান্ট, এই কবিতাটা একদমই ছোট, তাই না? কিন্তু একদমই ছোট কবিতার মধ্যে বলা আছে যে একটা প্ল্যান্টকে গ্রো করানোর জন্য অনেকগুলা জিনিস আসলে ডাকতেছে, লিটারালি পানি, মাটি, সূর্যের আলো, সবাই ওকে ডাকতেছে, ওকে গ্রো করতে হেল্প করতেছে। এটার একটা মেটাফরিক্যাল পোয়েম। মেটাফর মানে হচ্ছে কি উপমা। কেন মেটাফরিক্যাল বলতেছি? কারণ এই কবিতার মাধ্যমে বোঝানো হয় যে একটা বাচ্চা ছোট যখন থাকে তাকে অনেকগুলা মানুষ হেল্প করে বেড়ে ওঠার জন্য। সো জীবনটা এরকম আমাদের। আমি যেমন এখন যেমন আমরা আমাদেরকে বেড়ে ওঠার জন্য কারা হেল্প করছে? আমাদের বাবা মা, আমাদের টিচার্স। সো এই যে বাবা মা টিচার, এরা ধরো আমার সেই সূর্যের আলো, পানি, মাটি, সবাই সবাই মিলে ওই ছোট্ট গাছটাকে আমাদেরকে ছোট্ট থেকে বড় করতেছে, এবং বড় করার পরে কিন্তু আমাদের উপর বেশ কিছু দায়িত্ব আসবে। সো লিটল প্ল্যান্ট ইজ অল অ্যাবাউট গ্রোথ, লিভিং অ্যান্ড হেল্পিং আদার্স টু লিভ। ঠিক আছে? গ্রোথ নিয়ে যখন কোনো কবিতা থাকবে সেটা হচ্ছে লিটল প্ল্যান্টের আদরে হবে। চিলড্রেন সং কি? চিলড্রেন সং হচ্ছে একটা ছোট বাচ্চাকে আমি যদি ছোট থেকে এই ভ্যালু দিয়ে বড় করি, এই শিক্ষা দিয়ে বড় করি যে তোমার কিন্তু জাতির প্রতি কিছু দায়িত্ব আছে, তোমার সোসাইটির প্রতি কিছু দায়িত্ব আছে, তোমার নিজের বাবা মায়ের প্রতি কিছু দায়িত্ব আছে, এবং তোমার খোদার প্রতিও কিছু দায়িত্ব আছে। তোমার ঠিক মতো ইবাদত করা হচ্ছে খোদার দায়িত্ব, সেটা তুমি যেই ধর্মেরই হও না কেন। তোমার সোসাইটিকে রক্ষা করা তোমার দায়িত্ব, ক্লিন রাখতে হবে, তোমার সোসাইটিতে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, কোনো ঝামেলা করা যাবে না। এবং তোমার নেশনের প্রতি তোমার দায়িত্ব কি? তোমার নেশনের প্রতি তোমার দায়িত্ব হচ্ছে তুমি ভালোভাবে একটা নাগরিক হিসেবে বেঁচে থাকবা, দেশের প্রতি যত দায়িত্ব আছে সেগুলো পালন করবা, দেশকে রক্ষা করবা। আর গডের প্রতি তোমার যে দায়িত্ব সেটা হচ্ছে তোমার স্পিরিচুয়ালিটি মেনটেন করবা, অর্থাৎ তুমি আধ্যাত্মিকভাবে তোমার গডের প্রতি নিমজ্জিত থাকবা, এবং তুমি চেষ্টা করবা যে তোমার কোনো ধরনের নীতি নৈতিকতার যেন অবক্ষয় না হয়। অনেক কঠিন শব্দ বলতেছি আপু, তোমার যেন মেন্টালিটি ঠিক থাকে, তোমার কোনো ফ্রেন্ড যেন তোমাকে কোনো খারাপ কাজে ইনফ্লুয়েন্স না করতে পারে। ব্যাপারটা হচ্ছে সেই। সো এই যে কবিতাগুলা, এই প্রত্যেকটা কবিতাই কিন্তু আলটিমেটলি তোমাকে তোমার লাইফের অনেক বড় বড় শিক্ষা দেয়। ঠিক আছে? কবিতা মেইনলি কবিরা কেন লেখে? শিক্ষা দেওয়ার জন্য। প্রতিটা কবিতাই তুমি যখন পড়বা সেগুলার সারমর্ম উদ্ধার করবা। ওকে, সারমর্ম উদ্ধার করবা। যদি সারমর্ম উদ্ধার করতে পারো একমাত্র তখনই তুমি বুঝতে পারবা যে কবিতাগুলা আসলে খুব সহজ, কঠিন কিছু না। আচ্ছা, লোকে বলে বলে রে এটা কি পড়া লাগবে? পড়ো আপু, এটা লাগবে। এটা একটা লোকগীতি, এবং এটা পড়ে ফেলো, কারণ এটার মেইন থিমটা আমি তোমাকে সহজে বলে দিই। এটার মেইন থিম হচ্ছে যে মানুষজন বলে আমার কোনো ভালো ঘর বাড়ি নাই, কিন্তু আমি ভালো ঘর বাড়ি মানে কি করব যখন আসলে আমার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ডেথ, আফটার লাইফ। এগুলো হচ্ছে আমার আলটিমেট ডেস্টিনেশন। আমি খুব বড় রকমের কপিরাইট স্ট্রাইক খাবো, কপিরাইট না, আমি হচ্ছে গাইডলাইন স্ট্রাইক খাবো ফেসবুকের কাছ থেকে, বিকজ আই এম টকিং অ্যাবাউট দিস, বাট দিস ইজ দ্য আলটিমেট থিং অফ দিস
সরি আলটিমেট থিম অফ দিস পোয়েম। ওকে, আমরা চলে যাই এবার 11 নম্বর প্রশ্নে। হোয়াট ইজ দ্য সিনথেস্টিক সিনাস্থেটিক আমি নিজেই ভুলে গেছি। Synesthetic imagery used in the stanza of Something Told the Wild Geese that mentions the orchids and spice. আচ্ছা, ইমেজারি মানে হচ্ছে তুমি যেটা চোখ বন্ধ করে ইমাজিন করতে পারো, ঠিক আছে। সিনেস্থেটিক মানে হচ্ছে তুমি চোখ বন্ধ করে কি ইমাজিন করতে পারবা সেটা, ঠিক আছে। তুমি চোখ বন্ধ করে যদি কোনো কিছু ইমাজিন করতে পারো সেটা কি এখানে আছে না নাই? আছে। অর্কিডের বর্ণনার মধ্যে কিন্তু আছে steamed with amber spice which combines the sense of smell and visual tactile sensation, heat or vapor. আচ্ছা, এই একটা লাইন steamed with amber spice, স্টিম হচ্ছে গরম হাওয়া মানে উষ্ণতা বোঝায়, আর অ্যাম্বার স্পাইস হচ্ছে মশলা, মশলার যে একটা ঘ্রাণ, সো বা একটা ঝাঁজ। এই যে ব্যাপারগুলা এগুলা গ্রীষ্মকালে সবচেয়ে বেশি থাকে। চিন্তা করো, গরমে অনেক গরম লাগে, তারপরে গরমের দিনে মশলা ভালো হয়, এগুলা সবকিছুই গরমকে নির্দেশ করতেছে। যে আর ভাবটা, আরামটা, মশলার যে ঘ্রাণটা, এগুলো সবকিছু আসলে কি কি ইন্ডিকেট করতেছে? গরমকালটাকে ইন্ডিকেট করতেছে। সো এখানে একটা ইমেজারি আছে। ইমেজারি হচ্ছে তুমি যখন চোখ বন্ধ করবা কিংবা তুমি যদি ফিল করতে চাও, তুমি হচ্ছে মশলাটার ঘ্রাণটাকে ফিল করতে পারবা, তুমি গরমটাকে ফিল করতে পারবা। এটা যদিও আমাদের পক্ষে সম্ভব না, কবিতার পক্ষে সম্ভব, কিন্তু এই একটা লাইনের মধ্যে বোঝাচ্ছে যে এখনো গরমকাল বিদ্যমান। আসতে পারে আপু, বৃত্তিতে এই ধরনের প্রশ্ন আসতেই পারে, কারণ এগুলো সবকিছুই তোমার বইয়ের পোয়েমের আদলে আছে এবং অনেকগুলো স্কুলে এরকম কঠিন কঠিন প্রশ্ন আমরা আসতে দেখছি। এজন্য আমি বেছে বেছে সবচেয়ে কঠিনগুলো আনছি যাতে সহজগুলো তোমরা আগে ভাগে পারো। আপু পোয়েম বুঝছি বাট ইংলিশে বুঝিয়ে লিখতে পারি না, এজন্যই হেল্পিং উইথ দিস ওয়ার্ডস, কঠিন কঠিন ওয়ার্ডস। সবাই তো যাচ্ছে না, যারা পরীক্ষা দিচ্ছে তারা তো পরীক্ষা দিচ্ছি। ওকে, গ্রিন এসকেপ। ইন গ্রিন এসকেপ the speaker turns away from the wet newspapers, away always whipping by. Okay, wet newspapers always whipping by. What aspect of modern urban life characterized by this action? আচ্ছা, এই লাইনটা দিয়ে মডার্ন লাইফের কি বোঝানো হচ্ছে? wet newspaper always whipping by, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে the characters of frantic, overwhelming and often negative influx of information and ephemera. ওকে বাবা, অনেক কঠিন করে লেখা, সহজে বলি। শহরের জীবন অনেক chaotic, the daily chaos of city life. বারবার ভুল লিখতেছি, সরি। wet newspaper always whipping by, এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে সিটি লাইফটা অনেক chaotic। সিটি লাইফটা অনেক chaotic। এই গ্রিন এসকেপ তো আরো সোজা, গ্রিন এসকেপ কঠিন লাগে কেন? গ্রিন এসকেপ হচ্ছে সবুজের দিকে চলে যাওয়ার একটা ধারণা। গ্রিন এসকেপ, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া। সবুজের মধ্যে তুমি যদি হারিয়ে যেতে চাও, শহরের লাইফের প্যারা থেকে তুমি যদি পালিয়ে যেতে চাও, তাহলে হচ্ছে গ্রিন এসকেপ তোমার জন্য একটা ভালো অপশন, নেচারের দিকে চলে যাওয়া। আই নো দিস ক্লাস ইজ ভেরি বোরিং, কারণ পড়তে কার ভাল লাগে ভাই? এ কয়জন আসো যার পড়তে ভাল লাগে, যার কঠিন কঠিন পড়াশোনা ভাল লাগে? বলো তো কয়জন আসো কঠিন পড়াশোনা ভাল লাগে বা পড়তে ভালো লাগে? কয়জন আসো? খুব কম, আই গেস খুব কম। এর থেকে ম্যাথ সহজ, অবভিয়াসলি ম্যাথ তো সূত্র বসাইলেই হয়, ইংলিশে তো সূত্র বসানো যায় না।
বীজগণিত অনেক, আরে বীজগণিত পানি ভাত, বীজগণিত যার কঠিন লাগে সে আসলে ম্যাথই পারে না, বিকজ বীজগণিত পানি ভাত, ইটস জাস্ট সূত্র পড়ো, a স্কয়ার b স্কয়ার সূত্র পড়ো, দ্যাটস ইট, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, সূত্র পড়তে হবে জাস্ট। অ্যাসেস দেন নাই এখনো, সুযোগ তো দিলাম। ওকে নাও, যাদের ভালো লাগে তারা কিন্তু আসলে বুঝতেছে যে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতেছো না? যাদের ভালো লাগে না এবং খুবই বোরিং লাগতেছে ক্লাসটা, একমাত্র তারাই খুব বেশি পরিমাণে মানে বাজে ফিল করতেছে। ইংরেজি ছাড়া অন্য বিষয়ে পড়া ভালো লাগে, আনফরচুনেটলি জীবনের বাকি যে ক্লাসেস গুলাতে পড়বা সবগুলাতে ইংলিশ খুব বেশি করে পড়তে হবে। পড়াশোনাই টাফ, টাফ বানান ভুল ভাইয়া, TOUGH টাফ, H নেই। ইংরেজি পয়েম ছাড়া সব সঠিক, সঠিক মানে কি? সরলাম তো বাবা, সরলাম। নকশি কাঁথা, okay done. Number 13, the speaker in Green Escape is willing for their heart to be split apart by wind and rain. What's their desired consequence of the exposure to nature's harshness? সহজে বললে এই যে I am ready to be split apart by wind and rain, এটা দিয়ে আসলে নেচারের কোন হার্শ মানে কোন কঠোরতাকেও সে ভালোভাবে নিচ্ছে সেটা বোঝানো হয়েছে। ইটস বেসিক্যালি তুমি যখন নেচারের সাথে কানেক্ট করবা, তুমি যখন প্রকৃতির সাথে কানেক্ট করবা, তখন আসলে তোমার প্রকৃতির সকল কিছুকেই মেনে নিতে হবে। প্রকৃতি যতই কঠোর হোক না কেন, অনেক বেশি বাতাস দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আমার বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে, তারপরেও কিছু মানুষ প্রকৃতিকেই বেছে নেয়। কেন বেছে নেয়? কারণ হচ্ছে শহুরের জীবনটা তো অনেক বেশি কঠিন, সারাদিন দৌড়াও, পড়াশোনা করো। আচ্ছা তোমরাই চিন্তা করো, যদি এখন বার্ষিক পরীক্ষা শেষ, এখন যদি তুমি কোনো একটা নেচারের জায়গায় ঘুরতে যেতে পারতা, গ্রামের বাড়ি যেতে পারতা, কোথাও একটা ঘুরতে যেতে পারতা, সেটা কক্সবাজার হোক, বান্দরবান হোক, সাজেক হোক, সিলেট হোক, এনিওয়ার নিয়ার টু দ্য নেচার, ভালো লাগতো না? আবার তোমার যখন এই পুরা শহরে আবার ফেরত আসতে হবে বা পড়াশোনায় আবার ফেরত আসতে হবে, শুধু যে ঢাকা শহর তা তো না, সবগুলাই তো জেলা শহর উপশহর কত কিছুই আছে। তোমাকে যখন আবার রুটিন লাইফে ব্যাক করতে হবে, আবার পড়তে হবে, আবার অঙ্ক করো, ইংলিশ পড়ো, বাংলা পড়ো, বিজিএস পড়ো, পড়াশোনার মধ্যে ডুবে থাকো, কোচিং করো, অনলাইন ক্লাস করো, এত কিছু করো, তখন অনেক বেশি হেক্টিক লাগে না লাইফটা? অনেক বিরক্ত লাগে না? অনেক বেশি মানে মনে হয় না যে এই লাইফটা আর ভাল লাগতেছে না? এইটাই হচ্ছে গ্রিন এস্কেপের মেইন থিং। শহুরে জীবন থেকে আমার এখন মুক্তি চাই, আমার এখন এত কোলাহল ভাল লাগে না, আমার এখন কোথাও একটা ঘুরতে যেতে ইচ্ছা করে, নেচারে গিয়ে বসে থাকতে ইচ্ছা করে, পাহাড়ে গিয়ে বসে থাকতে ইচ্ছা করে, বুঝছো? সেইটা হচ্ছে গ্রিন এস্কেপের মেইন থিং, যে আমার এখন এই প্রকৃতি থেকে মুক্তি লাগবে। কিভাবে মুক্তি পাবো? আমি যখন মানে সরি, এই শহরে কোলাহল থেকে আমার মুক্তি লাগবে, আমার প্রকৃতিতে একটু যেতে হবে, এই যে গেলেই হচ্ছে আমি মুক্তি পাবো। হ্যাঁ, অনেকটা আরণ্য বইয়ের মতোই, এবং এটাও কিছুটা ওরকম ভাবেই লেখা গ্রিন এস্কেপ। মানে আমার এখন আর শহরের এই ক্যাওস ভাল লাগে না, আমার প্রতিদিন স্কুলে যেতে ভাল লাগে না, আমার প্রতিদিন পড়াশোনা করতে ইচ্ছা করে না, আমার এখন ইচ্ছা করতেছে আমি একটু ঘুরতে যেতে চাই, আমি একটু শান্তি চাই, আমি একটু নেচারে যেতে চাই। আমাকে বাতাস দেখ, বৃষ্টি হোক, ঝড় হোক, উড়ায় নেক, আই ডোন্ট কেয়ার। মানে র ফর্ম অফ দ্য নেচার যেভাবেই হোক, আমার এখন নেচারের ওই র ফর্মটাই ভাল লাগে, বুঝছি?
দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, নকশি কাঁথা বেসিক্যালি। পড়ে রাখো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, বাট পড়ে রাখো। নকশি কাঁথাটা একটু কম গুরুত্বপূর্ণ, সো এটা বাদ দিয়ে এগুলা পড়লেই হবে না। বইয়ের গুলা পড়বা, এগুলা পড়বা, মেইন থিম পড়বা, লাইন বাই লাইন পড়বা, 4টা কাজ করবা, তাহলে তোমার কবিতা ডান। Okay, done. Number 14. The speaker in Green Escape observes the bird at hush over her eggs. What implied significance of the bird state to the acha? AJ, the bird at hush over her eggs. এই যে লাইনটা মানে পাখির যে নিজের ডিমে তা দেওয়ার যে পুরা সিনটা সেই কবিতার মধ্যে মানুষটা দেখতে পাচ্ছে, এইটা আসলে কি বুঝিয়েছে? একটা পাখি তার ডিমের উপরে তা দিচ্ছে, দ্যাট মিন্স ডিমের উপরে বসে আছে, ওয়ার্মথ দিচ্ছে, এটাকে ডিমে তা দেওয়া বলে। এই যে পুরো সিনটাও দেখতে পাচ্ছে, এটা দিয়ে কি বুঝতেছে? ও বুঝতেছে হচ্ছে the hush and stillness over the eggs represents pure, elemental and purposeful quietude that the speaker seeks to emulate in their escape from the city's noise. একদম সহজে বললে সে একটা শান্তি খুঁজে পাইছে। পাখিটা চুপচাপ ডিমে তা দিচ্ছে, কোনো ক্যাওয়াস নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিচকিচ নাই, কোনো ট্রাফিক সিগন্যালের লাইট নাই, কোনো হর্ন নাই, কিছু নাই, ও শান্তিতে ডিমের মধ্যে তা দিচ্ছে। ইট ইজ মেইনলি পিস, কোয়াইটনেস, এগুলা সে বুঝতেছে। দ্য নিউজ নাই, নাই মানে বাট কবিতা নিউজের তো কোনো মেইন থিম নাই। কে বলছে? আছে তো, অবশ্যই আছে। যাচ্ছি, ওটা তো বুঝাবো। গেল গ্রিন এসকেপ নিয়ে আরেকটা আছে, যে নিউজ চলে আসছে অলরেডি, গ্রিন নিউজ নিয়ে যাব তোমাদের এখনই। এইটুকুর ছবি তুলতে চাচ্ছ যারা, তুলে নাও। আহারে, আরেকজন তো মাথার চুল ছিঁড়তেছে। 8টায় ক্লাস আছে তো। ট্রাস্ট মি গাইজ, ইংলিশের চেয়ে সব কিছু অনেক বেশি সহজ, কিন্তু ইংলিশটাই তোমাকে বাকি জীবন পড়তে হবে। এই যে অনার্সে পড়তেছি, একটা বইও বাংলা নাই, শুধুমাত্র বাংলায় অনার্স না করলে আর কোনোটাতেই বাংলায় কিছু নাই। দ্য নিউজ নিউজ নিউজ, এটা পোয়েমটা ইজি, ট্রু, এবং এই পোয়েমটা অনেক সহজ একটা থিম বহন করে। বোর্ডের এগুলা কোয়েশ্চেন নাই, বোর্ডে আজ পর্যন্ত কখনো পোয়েম থেকে এভাবে কোয়েশ্চেন হয় নাই আপু। কম্পোজিশনের সাজেশন ফ্রি কোর্সের মধ্যে দেওয়া আছে, কোর্সে এনরোল করে অ্যাপ থেকে ডাউনলোড করে নাও। Okay, done. What does the description of the green beetle banging bronze on bronze, এই যে পুরা লাইনটা, the green beetle banging bronze on bronze in green escape suggest about the texture and sound of the instinct? এই যে green beetle bronze on bronze, এই যে জিনিসটা, এটা দিয়ে আমি একটা পোকার কি বুঝতে পারতেছি? আমি বুঝতে পারতেছি যে green beetle has a hard metallic carapace that makes a distinct sharp ringing sound when it collides with another hard surface. আচ্ছা, এইটা তুমি চাইলে একটু মুখস্থ করে ফেলতে পারো। এই কোয়েশ্চেনটা আমি একটা স্কুলেও দেখছি আসতে। ব্যাপারটা হচ্ছে যে এখানে গ্রিন বিটল, বিটল একটা পোকা, ঠিক আছে? এই পোকাটা একটা নয়েজ তৈরি করে, ব্রঞ্জ অন ব্রঞ্জ, এইটা দিয়ে একটা নয়েজ তৈরি করার ব্যাপারটা বোঝানো হয়। এই নয়েজ তৈরি করাটা আসলে সে কিভাবে করে, এটা এই লাইনে লেখা আছে। মেইনলি তার বডিটা একটু হার্ড
একটু মেটালিক, মানে তুমি যখন বিটেল পোকার উপরে আলো দিবা দেখবো চকচক করতেছে, একটা মেটালিক ফিনিশ আছে। এই ফিনিশটা তোমার একটা ডিস্টিংশন তৈরি করে, মানে একটা সাউন্ডের মতো কিছু একটা তৈরি করে, এবং এটা যদি তুমি বুঝতে পারো গাছের মধ্যে পোকাটা থাকলেও যেহেতু চকচক করতেছে তুমি বুঝতে পারো যে এখানে একটা বিটেল পোকা আছে, এবং সে একটা ঝি 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 করে একটা সাউন্ড করে, সেটা খুবই শার্প একটা সাউন্ড করে, যার কারণে সে ওই সারফেসের মধ্যে সাউন্ডটা করার পরে, আজকে 8টা একটা ক্লাস আছে আপু, ওই সাউন্ডটা হচ্ছে এই ঝিঝি বিটল পোকা আসলে তৈরি করে। সো বিটল পোকা এইভাবে সাউন্ডটা তৈরি করে, এটা একটু তোমরা পড়ে নিতে পারো। আমি এটা বেশি ইম্পর্টেন্স দিব কারণ এই কোশ্চেনটা একটু হার্ড হলেও বাট এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। পিন কমেন্টে সাজেশনের লিংক আছে, চলে যাও, মানে কোর্সের লিংক আছে। ওকে, দ্য নিউজ, দ্য নিউজ 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 থেকে নিউজ। ওকে, নিউজ কবিতার মেইন থিম হচ্ছে একটা খবর। খবর কি? একটা জুতা পাওয়া গেছে। খবর হচ্ছে একটা জুতা পাওয়া গেছে, এটাই একটা খবর। নিউজ কবিতাটার মেইন থিম হচ্ছে খবর কিভাবে ছড়ায়, ঠিক আছে? বুঝিনি, আচ্ছা। In the news, the shoes are described using several actions. The rhyme with adverse weather. What the rhetorical consequence of the perceived triviality. Okay, এটা অনেক কঠিন। নিউজের মধ্যে আবার ভালো করে শুনো, দ্য নিউজ কবিতার মধ্যে শু কয়েকটা অ্যাকশন করছে। সে অ্যাকশনগুলা কি কি? অ্যাকশনগুলা হচ্ছে এই নিউজ কবিতার মধ্যে একবার সে সিরিয়াস হয়েছে, একবার সে হচ্ছে একটু ওভারওয়েলম হয়ে গেছে। মেইনলি শু দ্য নিউজ কবিতার মধ্যে আছে, এটা তোমার নোট করার কিছু নাই, এটা আমি তোমাকে একদম সহজে বলি। দ্য নিউজ কবিতার মধ্যে শু কোন ধরনের অ্যাকশন করছে? অ্যাকশনটা হচ্ছে ও প্রথমে গ্রিজল সাউন্ড হয়েছে, কিছুটা ড্রিজল হয়েছে, সো ও একবার খুবই সিরিয়াস একটা ওয়েদারে চলে গেছে, একবার হচ্ছে ও খুব ড্রিজল মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া, গ্রিজল মানে হচ্ছে থান্ডার স্টর্ম সহ ওগুলা আসা গুড় করা যেগুলা। এখানে শু হচ্ছে একজন রিপোর্টার, নিউজ কবিতাটার মধ্যে শুটা হচ্ছে একজন রিপোর্টার, এবং ওই যে ডিফারেন্ট অ্যাকশনস ওয়েদার যেরকমই হোক, দ্য শু ওয়াজ দেয়ার, দ্যাট মিনস ওই রিপোর্টার যে ওয়েদারই হোক না কেন, গরম হোক ঠান্ডা হোক বৃষ্টি হোক ঝড় হোক, ও ঠিকই ওই ওয়েদারের মধ্যে নিউজ কভার করতে চলে যাচ্ছে। নিউজ কবিতার মেইন থিম ওইটাই। একজন রিপোর্টার মানে দ্য শু অ্যাকচুয়ালি ডাজ লটস অফ অ্যাকশন, ও যে কোনো ওয়েদারে নিউজ কভার করতে চলে যায়, এবং এটাই একজন রিপোর্টারের বৈশিষ্ট্য, এটাই একজন নিউজ রিপোর্টারের বৈশিষ্ট্য, যে ও গ্রীষ্ম বর্ষা হেমন্ত শরৎ যে ওয়েদারই হোক না কেন ও ঠিকই নিউজ কভার করতে চলে যায়। বুঝছো? এই হচ্ছে দ্য নিউজ কবিতার মেইন থিম, এটা তোমরা নোট করো। আর পরেরটায় আমরা চলে যাই, আমাদের হাতে সময় একটু কম আছে আপু, আমি তোমাদেরকে বাকি পোয়েমস গুলো বলে দিচ্ছি। The shoe's ability to walk down drains and hiss on a mist makes their ultimate failure due to a terrible frost more ironic to the specific way. আচ্ছা, খেয়াল করো লাইনগুলাতে the shoe কে বলা হয়েছে they walk down the drain, hiss on the mist, তারপর হচ্ছে terrible frost এর মধ্যে তারা আলটিমেটলি যায়, ঠিক আছে? সে terrible frost এ থাকলেও সেখানে যাচ্ছে। এই কথাগুলো দিয়ে কি বুঝাচ্ছে? এগুলো দিয়ে বুঝাচ্ছে হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের ফর্মস অফ ওয়েদার হ্যান্ডেল করতে পারে। The shoes can handle various forms of the weather and water and cold, ঠিক আছে? Various forms of water and cold, yet they are defeated by a common intense form of cold, that is frost, ঠিক আছে? Leading to the simple non-technological outcome of being lost. Mainly যখন একদম ফ্রস্ট ফ্রিজিং সবকিছু বাইরে গেলে তুমি এখন জমে যাচ্ছ, ওই একটা ওয়েদার বাদ দিয়ে এই যে শু আছে, এই শু দ্যাট মিনস দ্য রিপোর্টার ক্যান কভার এনিথিং। ও ড্রেনের পানির মধ্যেও চলে যেতে হবে, ওকে অনেক বেশি কুয়াশার মধ্যে দিয়েও যেতে হবে, শুধুমাত্র হার মানতেছে কোথায়? হার মানতেছে কোথায়? যখন সে একদমই নাপারগতার মধ্যে অপারগতার মধ্যে চলে যাচ্ছে, ও পারতেছে না ওই জায়গাটায় যেতে, সেখানে গিয়ে সে আসলে কি হচ্ছে?
হেরে যাচ্ছে। সো একজন রিপোর্টারও লাস্টলি হারে যখন ওয়েদারটা তার সবচেয়ে অপ্রতিকূলে থাকে। দ্যাট মিনস দ্য শু or the reporters cannot take up to the life risk, yet they go with everything. ওরা ওয়েদারের বিভিন্ন ফর্ম, গ্রিজল হোক, ফ্রস্ট হোক, ড্রেইন ডাউন হোক, অথবা যেটাই হোক না কেন, ওর শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সবগুলাতে অনেক 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 কষ্ট করে নিউজগুলা কালেক্ট করে। তারপরেও সে কোথাও না কোথাও গিয়ে আটকায়, কোথাও না কোথাও গিয়ে সেও ক্লান্ত হয়। বুঝছো? এক্স্যাক্টলি। আর একটা কথা আমার খুব ভালো লাগছে যে আপু যেদিন সব পারি সেদিন ক্লাস করতে খুব ভাল লাগে, আর যেদিন কিছু পারি না সেদিন ক্লাস করতে খুব বিরক্ত লাগে। অ্যান্ড দ্যাটস ট্রু ফর এভরিথিং। আমরা যখন সবকিছু পারি তখন আমাদের পড়তে খুব মজা লাগে, যখনই কঠিন কিছু আসে আমরা কঠিন কিছু অ্যাড্রেস করতে চাই না, আমাদের কাছে খুবই কঠিন লাগে। সেম গোস ফর দিস কবিতা। কবিতার মধ্যেও কিন্তু এরকম শিক্ষা আছে। ঠিক আছে, আচ্ছা 17-র অ্যাক্সেস নাও, 15-16 যাচ্ছি পরে, আগে তোমরা 17 করো, 18, 19, 20 তিনটা বাকি আছে, তারপরে আমরা তোমাদের 1 by 1 পোয়েম গুলাকে চেষ্টা করব। দ্য টু ইনক্রেডিবল শুজ কিভাবে পোয়েম রিপোর্টার হয়, ফান, এটাই ফান কবিতার। চিন্তা করো একজন রিপোর্টারের দুইটা ইনক্রেডিবল শু, ও নিউজ নিয়ে আসছে তোমাদের জন্য। তিনটা চারটা বলে নাই, দুইটাই বলছে। মানুষের পা কয়টা হয়? দুইটা হয়। শু মানুষ কয় পায়ে পড়ে? 2 পায়ে। ইজি। ডান, চলো আমরা পরেরটাই যাই। নাম্বার 18, the contemplation. Okay, the speaker gazes abroad at many things I have always wished to see. What is implied? The emotional state of the speaker escaped by climbing on in the tree. আচ্ছা, কন্টেম্পলেশন হচ্ছে এমন একটা কবিতা যে কবিতার মধ্যে আসলে মানুষ অদেখাকে অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়। ঠিক আছে, কন্টেম্পলেশন কোন কোন ইউনিটে আছে বলো তো? আমার এমন ইউনিটে আছে যে ইউনিটের মধ্যে থিংস আই হ্যাভ সিন, অথবা থিংস উই হ্যাভ নেভার সিন, অথবা উই হ্যাভ সিন, এরকম জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয়, তাই না? ওই যে টায়ারের ইউনিটটা, ইউনিট 9। সো কন্টেম্পলেশনে মেইন থিমটাও কিন্তু এটা আপু। এখানে বলা হচ্ছে যে আমি যা দেখি নাই তা আমি দেখতে চাই, আমি যা জানি না তা আমি জানতে চাই, আমি যা শুনি নাই তা আমি শুনতে চাই। ঠিক আছে, এখানে মেইনলি বলা হয়েছে একটা ইমোশনাল স্টেট নিয়ে, যেই স্টেটে একটা আনফুলফিলমেন্ট আছে, তোমার অপূর্ণতা আছে, কনস্ট্রেন্ট ভিশন আছে, অথবা লাইফে একটা আনফুলফিলড উইশ আছে, যেটা কিনা তোমাকে স্যাটিসফাই করতে হতে পারে। মানে একটা মানুষ নিজের জীবনে এমন কিছু জায়গায় গিয়ে আটকে যায় যেখানে কিনা তার অজানাকে জানতে ইচ্ছা করতেছে বাট সে জানতে পারতেছে না, অদেখাকে দেখতে ইচ্ছা করতেছে বাট সে দেখতে পারতেছে না। মেইনলি এই পোয়েমটাতে মানুষের যে জানার ইচ্ছা, ওই জানার ইচ্ছাটাকে মানুষ অ্যাড্রেস করতেছে। বুঝছো? হ্যাঁ, আই নো কেউই কিছু বোঝা নাই। কন্টেম্পলেশন হচ্ছে জানার ইচ্ছা। ঠিক আছে, কন্টেম্পলেশন এই কবিতার মেইন থিম হচ্ছে জানার ইচ্ছা। তোমার জানতে ইচ্ছা করবে, তোমার শিখতে ইচ্ছা করবে, সেটা হচ্ছে কন্টেম্পলেশনের মেইন থিম। ওকে, কারোর মনোযোগ নেই, আমি তাহলে এটা দিব না, চলে যাব 19-এ। What specific visual contrast is made in contemplation between the rural scene and the urban scene in the second stanza? স্ট্যান্জা আমরা সবাই চিনি, টুকরাগুলাকে স্ট্যান্জা বলে। এবং রুরাল এবং আরবান সিচুয়েশনের মধ্যে কি পার্থক্য করা হয়েছে সেটা হচ্ছে এই প্রশ্নটার মেইন আইডিয়া। রুরাল এবং আরবান এরিয়ার মধ্যে কি পার্থক্য করা হয়েছে সেটা হচ্ছে মেইন আইডিয়া। The contrast in between the natural pastoral setting, that means the green fields, the green gentle fields, sheep playing, এটা হচ্ছে রুরালের সেটিং। আর আরবানের সেটিং হচ্ছে roofs, towns shining in the sun। তার মানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড। একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে ম্যানমেড। রুরাল এবং আরবান সিনের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ন্যাচারাল
আর এটা হচ্ছে ম্যান মেড। বুঝে গেছি? আর লাস্ট ওয়ান, ইন কন্টেম্পলেশন দ্য স্পিকার কনক্লুডস হাউ ভেরি লার্জ দ্য ওয়ার্ল্ড ক্যান বি, হাউ মেনি থিংস দেয়ার আর। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে পৃথিবী অনেক বড় এবং it's very vast, very rich. There are tons of things যেটা আমরা জানি না, বুঝি না, তার এবং আমাদের ওটা জানতে বুঝতে ইচ্ছা করে। We are here for the unknown, for the unseen, and yet we cannot cover the whole world. বুঝছি? এই পর্যন্ত হয়েছে কিনা বলো? ওকে গাইস, বুঝে গেছি। আপু কোয়েশ্চেনগুলোর বাংলা মিনিংটা, প্রত্যেকটার বাংলা মিনিং বলছি না দিয়া, প্রত্যেকটার বাংলা মিনিং বলে দিয়েছি। তোমাদের যাদের যাদের এখনো সমস্যা আছে লাইভটা বাংলা মিনিং বুঝতে হলে আরেকবার দেখতে হবে। ওকে, এবার বলো কার কি সমস্যা। হ্যাঁ সিফাত, এইখানে ব্র্যাকেটে যেগুলো আছে এগুলো লিখবা, কারণ এখানে ব্র্যাকেটে পার্থক্য দুইটা দেওয়া আছে, একটার মধ্যে গ্রিন ফিল্ড, শিপ প্লেইং, আর এটার মধ্যে হচ্ছে টাউনস, রুফস, শাইনিং ইন দ্য সান, এই সমস্ত কিছু আছে। ঠিক আছে, আচ্ছা 20 বুঝো নাই। 20 হচ্ছে বলা হয়েছে কবিতার মধ্যে একটা লাইন আছে, হাউ ভেরি লার্জ দ্য ওয়ার্ল্ড ক্যান বি, হাউ মেনি থিংস দেয়ার আর। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে যে পৃথিবীটা অনেক বড় এবং এখানে আসলে জানার বোঝার শেষ নাই, এবং এখানে তুমি সব এক্সপ্লেইন করতে পারবা না। আপু এগুলা ইজি? ও মাই গড, এই ফার্স্ট টাইম শুনলাম এগুলো নাকি ইজি। হোয়াট ইফ আমরা পোয়েম ভালো পারলেও কোয়েশ্চেনের মিনিং না বুঝি? দ্যাটস আ গুড থট অ্যাকচুয়ালি। আই রিয়েলি, খুব ভালো একটা প্রশ্ন করছো। যদি কোয়েশ্চেনের মিনিং না বুঝো তখন কি করবা? প্রথমত লাইনস গুলার মিনিং তো বুঝবা, তাই না? ধরো প্রশ্নের মধ্যে যে লাইনটা দেওয়া আছে, হাউ ভেরি লার্জ দ্য ওয়ার্ল্ড ক্যান বি, এই যে লাইনটা, এই লাইনটার মিনিং তো তুমি জানো, তুমি লাইনটার মিনিং লিখে দিবা। তুমি লাইনটার মিনিং লিখে দিবা। যে কোয়েশ্চেনের মধ্যে লাইন থাকবে লাইনের মিনিং লিখে দিবা, যে কোয়েশ্চেনের মধ্যে এক্সপ্লেনেশন থাকবে তুমি এক্সপ্লেইন করে দিবা। এইভাবে তুমি ট্রাই করবা, কারণ অনেক সময় যেমন এই কোয়েশ্চেনস গুলো কিন্তু ইটসেলফ একটু কঠিন, দ্য রিয়ালাইজেশন, এক্সপ্লেইনিং, থিওরিটিক্যাল, রেটরিক্যাল কথাবার্তা বোঝা অনেক কঠিন। সো এটার জন্য আমরা কি করতে পারি? আমরা এটার জন্য চেষ্টা করতে পারি যে আমরা জিনিসগুলোকে ভেঙে ভেঙে নিব। ওকে আপু, স্ক্রিনশট নিতে হলে আমি অলরেডি অনেক টাইম দিছি, এই টাইমের মধ্যে নাও, আদারওয়াইজ আরেকবার লাইভে ব্যাক করে পজ করে স্ক্রিনশট নিয়ে নিও। স্টোরি কম্পোজিশন সমস্ত কিছুর ইম্পর্টেন্স হচ্ছে কোর্সে, তোমাদের যে ফ্রি কোর্সটা আছে ওখানে সাজেশনের মধ্যে বলা আছে আপু, একটু ডাউনলোড করে নিতে হবে। দ্যাটস দ্য মেইন ক্যাচ। তুমি আগে রেজিস্ট্রেশন করো, অ্যাপে যাও, অ্যাপে যাওয়ার পরে তুমি পাবা। প্রিভিয়াসলি রেজিস্টার্ড হলে পাবা না, এই কোর্সে আলাদা করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। কোশ্চেনগুলা কি বই অথবা গাইডে আছে? এইগুলা না, আই এম নট শিওর বই অথবা গাইডে আছে কিনা, বিকজ এগুলা আমি অনেকগুলো জায়গা থেকে বের করছি, কিছু কিছু নিজে বানাইছি। সো আই এম নট শিওর কোনো বই বা আছে, বই গাইডে আছে কিনা। বইয়ের গুলা সলভ আমরা এর আগে ক্লাসে করেছি, আমরা বইয়ের গুলা সবাই পারি, পারি না হচ্ছে সবচেয়ে কঠিন গুলা, সেগুলো আজকে তুলে নিয়ে আসছি। We need ChatGPT for poem theme. That's very easy. If you want to use ChatGPT for poem theme, just click the picture of that poem and ask ChatGPT explain this poem in easy words for me, but simply for me. ও এক্সপ্লেন করে দিবে। আর কার কি প্রশ্ন? আজকের ক্লাসটা করতে ভালো লাগে না কারণ কারণ আমরা কঠিন পড়াশোনা পড়ছি, যে এই কদিন তো পারছি, এই জন্য আমাদের ভালো লাগছে। কম্পোজিশনে আপু পয়েন্ট লিখবেন না, প্রথমত পয়েন্ট লিখবেন না, 5টা প্যারার মধ্যে, 5 থেকে 6টা প্যারার মধ্যে করবেন। আর কারো কোনো প্রশ্ন? আমি বুঝি নাই, নিউজ কবিতাটা অনেক সিলি। মেবি, মেবি।
কবিতা বা আপু পড়াইছি, গান তো গাই নাই যে তুমি ওয়ান্স মোর লিখতেছো। চিলড্রেন সং যদি একদম সহজে বলি আপু, ইটস অল অ্যাবাউট লার্নিং ইয়োর মোরালস ফ্রম ইয়োর আর্লি চাইল্ডহুড। ঠিক আছে, সহজে বললে, এক লাইনে বললে, লার্নিং ইয়োর মোরালস ফ্রম ইয়োর আর্লি চাইল্ডহুড। তুমি যে নীতি বাক্যগুলো শিখো তোমার বাবা মায়ের কাছ থেকে, যে তোমার বড়দেরকে সাহায্য করতে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে সাহায্য করতে হবে, বড়দের সাথে বেয়াদবি করা যাবে না, টিচার্সদের কথা শুনতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, এই যে ব্যাপারগুলা, এগুলা হচ্ছে তোমার একদম ছোটবেলা থেকে বেড়ে ওঠা একটা মোরাল বা প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল গুলো আপু একদম মানে যে কোনো মানুষের ছোটবেলা থেকে বুঝিয়ে বুঝিয়ে বড় করা উচিত। কিন্তু আমরা যে কাজটা করি না সেটা হচ্ছে আমরা বাচ্চাকে বুঝাই না যে তুমি তোমার ফ্রেন্ডের সাহায্য নিতে গিয়ে ভুলে যাও না যে তোমাকে মেইনলি তোমার অলমাইটি, তোমার ক্রিয়েটর হেল্প করতে পারে, তোমার মোরাল অবক্ষয় তুমি করো না। আমরা একটা বাচ্চাকে বুঝাইতে পারি না যে ছোট থেকে এটা মানে শেখানো উচিত, যেটা আমরা শিখাই না সেটা হচ্ছে তোমার সোসাইটির প্রতি একটা দায়িত্ব আছে, শুধু পড়াশোনা করা তোমার মেইন কাজ না, তোমার সোসাইটির প্রতি একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? সেই দায়িত্বটা হচ্ছে তোমার সোসাইটিতে তোমার মানে সমস্ত কিছু মেক সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তুমি ময়লা করবা না, তুমি কোথাও আবর্জনা করবা না, তুমি সোসাইটিতে কোনো মারামারি সৃষ্টি করবা না, কেউ যদি কোনো ঝামেলা করে সেই ঝামেলাগুলা মিটাবা তুমি। তোমার নেশনের প্রতি দায়িত্ব হচ্ছে তুমি তোমার নিজের সমস্ত ন্যাশনাল ডিউটি গুলা পালন করবা, তুমি তোমার নেশনকে সুস্থ সবল রাখার চেষ্টা করবা। এই সমস্ত কিছু না একটা বাচ্চাকে ছোট থেকে শিখিয়ে বড় করা উচিত, সো দ্যাট ও ফার্দার ওই মোরালিটি নিয়ে লাইফটা লিড করতে পারে। আর কিছু? How to motivate yourself to focus on studies. Recently I am doing that. I'm losing my motivation a lot recently. So what I do is আমি প্রথমত হচ্ছে টাইম ধরি, একটা টাইম ধরে পড়ি। ধরো মাঝে মধ্যে আমার মোটিভেশন রাতে 2টা বাজে আসে, তখন রাতে 2টা বাজেও পড়ি। আই ডোন্ট কাউন্ট ফর মাই টাইম, সকালে মোটিভেশন আসতেছে না রাতে আসতেছে। আর আমি চেষ্টা করি হচ্ছে সমস্ত কিছু লিখে পড়ার, যত লিখবা তত তোমার ফোকাস হবে, যখন তোমার ফোকাস হবে তখন তুমি অটোমেটিকলি সব পারবা। আর কারো কোনো প্রশ্ন আপু? ওকে আপু, সবই বুঝছি বাট ইংলিশে এক্সপ্লেইন করতে পারি না। ফর দ্যাট ট্রাই টু রাইট থিংস ইন ইংলিশ। তুমি যে এক্সপ্লেনেশনটা বাংলায় পড়তেছো না, বুঝতেছো না, ইংলিশে রাখো, বুঝে যাবা কিভাবে লিখতে হয়। তুমি যা বাংলায় পড়তেছো শব্দ জানো না, এখনো তো সময় আছে, গুগল করো। ঠিক আছে, এখনো সময় আছে, গুগল করো। গুগল করে জাস্ট ফাইন্ড আউট দি অ্যান্সার্স। ওকে, ফাইন্ড আউট দি ওয়ার্ডস দ্যাট ইউ ডোন্ট নো। হ্যাঁ, মাদ্রাসা বোর্ডের জন্য এই ক্লাস করলেই হবে, যতগুলো আমাদের সাথে বেসিক সাবজেক্ট মিলতেছে সেটার জন্য হয়ে যাবে। পোয়েমে কত মার্ক থাকে? 8। 4টা প্রশ্নের জন্য 2 করে 8। That's very good. If you are solving too much of a question, তাহলে কিন্তু পোয়েম তোমার কাছে অনেক ইজি লাগার কথা আপু। আর যাদের পোয়েম বুঝতে অসুবিধা হয়, ডু দ্যাট চ্যাটজিপিটি ট্রিক। কারণ এত লাস্ট মোমেন্টে আসলে আপু এটা ছাড়া তো তোমার কাছে অপশন নাই। তুমি যদি এখন চ্যাটজিপিটি ট্রিকটা না করো, তোমার তো লাস্ট মোমেন্টে এটা ছাড়া অপশন নাই। ওকে, লেটস এন্ড আওয়ার ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি তোমাদের ক্লাসটা কিছুটা ইজি লাগছে। আজকের মতো আমরা এখানে শেষ করি। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে প্লিজ আমাকে ক্লাস 8 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে সেখানে একটা পোস্টে, আমার যে পোস্ট আছে সেই পোস্টটা নিচে একটু মেনশন করে দিও, সো দ্যাট আমি তোমার প্রবলেমটাকে সলভ করতে পারি। ওকে, টিল দেন আই থিংক আমরা আজকে শেষ করতে পারি। দেখা হবে পরবর্তীতে কোনো ক্লাসে। বাই।